নমস্কার। স্বাস্থ্য সংক্রান্ত এই বিশেষ সময়ে আপনাদের আরও একবার স্বাগত। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই প্রেজেন্টেশন আপনাদের খুব ভালো লাগছে, আপনারা এটা জানাচ্ছেন। এটা আমাদের পক্ষেও খুব একটা ভালো সংবাদ, কারণ আপনারা এই প্রোগ্রামটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং এই প্রোগ্রামের বক্তব্যগুলো, প্রেজেন্টেশনটা আপনারা কাজে লাগছে বলে এটা জানাচ্ছেন। এবং আরও বেশি করে আয়ুর্বেদ সম্পর্কে এতদিন কারো কারো এটাও মতামত জানিয়েছেন, কারো কারো ক্লিয়ার একটা ধারণা ছিল না, কিছু প্রশ্ন ছিল, সেটাও এখান থেকে একটা ক্ল্যারিটি আসছে, এটা আপনারা শেয়ার করেছেন। আর বিশেষ করে আয়ুর্বেদিক প্রতিষ্ঠান ইউনানি আয়ুর্বেদ ট্রিটমেন্ট প্রসিডিওর সম্পর্কে অনেকের স্বচ্ছ ধারণা ছিল না, সেটা এই অনুষ্ঠান থেকে আপনারা বেশ কিছু তথ্য পেয়েছেন। এবং আগামী দিন সাথে থাকলে এই সময় এই চ্যানেলে আপনাদের জন্যই তো প্রেজেন্টেশন থাকে, আরও অনেক কিছু জানতে পারবেন। কিন্তু বেসিক জায়গা এটা, ভালো আমাদের থাকতে হবে এবং ভালো থাকার জন্যে আয়ুর্বেদ ইউনানির হাত ধরতে হবে। এবং যদি প্রয়োজন মনে করেন সেই হাত ধরার পথে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে গ্রহণ করতে পারবেন, সেটা আপনার সিদ্ধান্ত। কিন্তু আমাদের এই জায়গা থেকে আলোচনা এক এক পর্বে এক এক রকমভাবে থাকে, আপনাদের প্রবলেম নিয়ে থাকে। আপনারা যে কোনো হেলথ রিলেটেড প্রবলেম নিয়ে অবশ্যই জানাতে পারেন। আমরা একটু ফোকাস করি কিছু ক্ষেত্রে, সেই ফোকাসটা আজকে একটু বেশি করে করতে চাইব। কিন্তু তার আগে আসুন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টর, তিনি নিজে এখানে প্রেজেন্ট আছেন, তাকে আগে আমরা ওয়েলকাম করি। ডক্টর বি শর্মাজি আমাদের মাঝে রয়েছেন। ওয়েলকাম স্যার, নমস্কার। নমস্কার। আমি একদম প্র্যাকটিস লাইভ বলতে গেলে চেম্বার কনসালটেন্সির ভিজিটের জায়গা থেকে কিছু কিছু এমন এক্সপিরিয়েন্স আপনার কাছে আমি প্রথমে একটু জানতে চাইবো। সেটা আই থিঙ্ক আপনারাও চোখ বা মন দিয়ে শুনলে হয়তো ওই ঘটনাগুলো, ইনসিডেন্টগুলো আপনাদের হয়তো কিছু সচেতনতার কাজে দিতে পারে, এই বিশ্বাস রেখেই বলছি। এমন কোনো পেশেন্ট কি এই ধরনের আপনি মিট করেছেন বা ট্রিটমেন্টের আন্ডারে এসছে, যিনি তার রোগটা সম্পর্কে একেবারে জানতেনই না, দিনের পর দিন মানে এত বড় একটা রোগের শিকার হয়ে গেছেন, তিনি কোনো গুরুত্ব দেওয়া তো দূরের কথা, তার মানে নলেজেই ছিল না। আলটিমেটলি অনেক পরে আপনাদের কাছে এসছেন এবং এসে তখন অনেকটা বাড়াবাড়ি জায়গা গেছে এবং ডেফিনেটলি আপনাদের হাত ধরে সুস্থতার জায়গায় পৌঁছেছে। এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স প্রথমে শেয়ার যদি করেন। এরকম পেশেন্ট বলতে আজকেই প্রথম। এমনিতে অনেকটা পেশেন্ট আমরা দেখি, আর 70% কেস এইরকমই হয় যে ওরা নিজেই জানে না কি আমার রোগটা কী। তো যেরকম আজকে একটা উদাহরণ দিচ্ছি, আজকে চেম্বারে আমি মধ্যমগ্রামে ছিলাম, একটা পেশেন্ট আমার কাছে এসেছিল, তার হয়েছিল কলনে ক্যান্সার। এইবার উনি নিজেই জানে না কি আমার রোগটা কী রয়েছে। উনি বলছেন আমার অর্শ রয়েছে, রক্ত পড়ছে, অর্শ রয়েছে, শরীরে রক্ত নেই, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে, রেকটামে ব্যথা হচ্ছে। কিন্তু আমরা ওটা ডায়াগনোসিস করলাম। ডায়াগনোসিস করার পর ফিজিক্যালি আমরা চেক আপ করলাম। ফিজিক্যালি চেক আপ করার পর দেখা গেল কি ওখানে একটা ক্যান্সার, কলনে ক্যান্সার রয়েছে, যেটা উনি নিজেই জানেন না। তো এইরকম অনেক কেস আছে কি পেশেন্টরা নিজেই জানে না, ভুলভাল ট্রিটমেন্ট করে ফেলেন, আর করে যখন লাস্টে কোনো জায়গায় কাজ হয় না, তখন ওরা আমাদের এখানে আসেন। তাহলেও আমরা চেষ্টা করি পেশেন্টকে যতটা পারি সুস্থ করার জন্যে। তো উনি অলমোস্ট আজকে যে কেসটা বলছি, সেই কেসটা যখন আমার কাছে এসেছিলো মাত্র 2 সপ্তাহ হয়েছে, তার মধ্যে উনি 40% এখন ভালো আছে। আর আশা করছি ঠাকুর আশীর্বাদে উনি আর তাড়াতাড়ি ওটা সুস্থ হবেন। কারণ এটা ভীষণ ফ্যাক্ট। আমাদের শুধুমাত্র অবহেলা যে পেশেন্ট সবসময় করেন তাও তো নয়, তাদের নলেজের বাইরে সেটা থাকে। এমন এমন কিছু সিমটম যেগুলো ডেলি লাইফে হয়তো ইগনোর করার মতোই, হয়তো মানে যারা অতটা ভাবেন না, নিজের স্বাস্থ্য সম্পর্কে অতটা ওয়াকিবহাল নন, তারা অতটা গুরুত্ব দেন না। কিন্তু সেই সিমটমগুলো সম্পর্কে একটু যদি ধারণা থাকে, আজকে সে বুকে ব্যথা হচ্ছে, বুকে ব্যথার নানাবিধ কারণ থাকতে এই অনুষ্ঠানের মঞ্চেই আপনি এক্সপ্লেন করেছেন, কিন্তু সেটার রুটটা কি, সেই শুধু সিমটম দেখলে তো হবে না, সেই সম্বন্ধে প্রপার একটা ধারণাও থাকতে হবে। এই জন্যই এই অনুষ্ঠানটা বোধহয় আপনাদের ইনফরমেটিভ মনে হয়েছে। আমরা আরও অনেক অনেক ইনফরমেশন ডাক্তারের কাছ থেকে কালেক্ট করব, তিনি বলবেন। কিন্তু তার আগে বন্ধুকে ওয়েলকাম। কলার বন্ধুর সাথে আছেন, নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। একটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ বলুন। আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, আপনার প্রবলেম বলুন। এই হাঁটু প্রচন্ড যন্ত্রণা করে, হাঁটু ব্যথার কোনো কিছু ইয়ে হবে রেমেডি? হাঁটু ব্যথা। আচ্ছা, উনি কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে। আচ্ছা, এইবার এই যে ব্যথাগুলো রয়েছে, এটা কতদিন ধরে ব্যথা আছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, ব্যথাটা আপনার কবে থেকে আছে? এটা প্রায় 5 বছর কেন? 5 বছর ধরে। এর জন্য কোনো এক্স রে রিপোর্ট করা হয়েছে? না না, করা হয়। এক্স রে রিপোর্টে কী বার হয়েছে?
এক্সরে রিপোর্ট করিনি আমি। করা হয়নি। করা হয়নি। আচ্ছা। প্রোগ্রাম থেকে ফোনটা করলাম। হুম। এবার দেখো যেটা প্রবলেম যেটা হচ্ছে হাঁটুতে ব্যথা রয়েছে, এটা অনেক কারণ হতে পারে ব্যথা হওয়ার জন্যে। বয়স কত? রোজ 46 কত? 46 46। যেই ওনার যে 46 বছর বয়স আছে, সেই বয়স অনুযায়ী অনেক সময় দেখা যায় কি উনি আক্রান্ত রয়েছেন অস্টিওআর্থাইটিসে। তো ওই এক্সরে রিপোর্ট না করে উনি নিজেই বুঝতে পারবেন না কি আমার ব্যথাটা কেন রয়েছে। তো এইটাই উনি ওনার যে সমস্যাটা রয়েছে 5 বছর ধরে যে ব্যথাটা রয়েছে হাঁটুতে, তো সেটা ডায়াগনোসিস করে আগে জানতে হবে কি কী ধরনের ব্যথা আছে। অনেক সময় ইউরিক অ্যাসিড বেড়ে গেলেও ব্যথা হয়, বা অনেক সময় অস্টিওআর্থাইটিস হয়ে গেলে ব্যথা হয়। কিন্তু বয়স অনুযায়ী উনি যে হিসাবে যেটা বলছেন। রিপোর্টটা করে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাই তাহলে কি আপনি পাবেন? কি বলছেন? আমি যদি রিপোর্টগুলো করে যদি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিই আপনি কি পেয়ে যাবেন? না, এইভাবে তো পসিবল নয়, এরকম- ডক্টরের সঙ্গে তো একবার কনসাল্ট করতে হবে, সামনাসামনি আসাটা প্রয়োজন। আচ্ছা বেসিক জায়গাটা উনি যদি বুঝবেন। উনি যদি মেদিনীপুরে থাকেন তাহলে তো আমি সানডে পরশুদিনই মেচেদাতেই যাচ্ছেন। মেচেদা আমি থাকছি। তো ওইরকম যদি প্রয়োজন হয় তো উনি নিজে মেচেদা এসে আমার সঙ্গে মিট করতে পারেন। তো এই যে প্রবলেমগুলো একটু তুমি বুঝে নাও, কি প্রবলেমটা কেন হয় বা কী কারণের জন্য হয়, যেটা তুমি ফোন করলে। তো সেটা হচ্ছে এবার ওনার যে হাঁটুতে যে ব্যথা রয়েছে সেটা অনেক সময় কী হয় কি অস্টিওআর্থাইটিস। অস্টিওআর্থাইটিসটা কাকে বলা হয়? দুটো হাড়ের মাঝখানে স্নাইভি ফ্লুইড হয়, জেলি হয়, সেই জিনিসটা শুকিয়ে যায়। এটা শুকিয়ে গেলে হাড়গুলো ঘোষণ খায়, পায়খানা উঠতে বসতে, সিঁড়ি ভাঙতে বা পা ফেলতে ব্যথা যন্ত্রণাটা বেশি হয়। তো এই যে সমস্যা যদি থাকে, তো যার মডার্ন মেডিসিনে কোনো চিকিৎসা নেই, ওরা পেন কিলার একটা দেয়, পেন কিলার দিলে হয়তো স্বাভাবিকভাবে ব্যথাটা কমে যায়, কিন্তু ওটা ছেড়ে দিলে আবার আর ব্যথাটা চালু হয়ে যায়। আর ওনার যে সাইড ইফেক্ট, পেন কিলার যে সাইড ইফেক্ট আছে বাকি অর্গানগুলোর উপরে ক্ষতি করে। তো এইরকম যদি কোনো রকম সমস্যা থাকে, তো যেহেতু বাড়ি ওনার মেদিনীপুরে আছে, তো আপনি মেচেদা একবার এসে হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু কথা বলে নিন, তাতে ওনার আপনাকে সব দিয়ে দেবেন গাইডটা কীভাবে আপনাকে আসতে হবে বা কোথায় আসতে হবে। ডেফিনেটলি আমি এই ক্ষেত্রে আপনাকে হেল্প করে দেবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন আপনার কাছে আমি রাখতে পারি? আপনি কি লাইনে আছেন? হ্যালো? না, আই থিঙ্ক উনি ডিসকানেক্ট হয়েছেন। কিন্তু প্রশ্নটা এটাই আমি রাখতে চাইবো, ইনফ্যাক্ট আপনি নিজে শুনতে পেলেন না, কিন্তু আপনার সাথে সাথে অনেকের কাছে এই প্রশ্নটা পৌঁছানোটা বোধহয় জরুরি। একটা যে কোনো সমস্যা দেখা দিয়েছে আপনার, যে আজকে হাঁটু ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথাটা ঠিক কী কারণে? হাঁটু ব্যথা যে যন্ত্রণা হচ্ছে, আপনার চলাফেরায় অসুবিধা হচ্ছে, আপনি সেই হাঁটু ব্যথাটা সেই প্রবলেমটা মেটাতে চান, মানে ওই চলাফেরাটা একটু নর্মাল হয়ে গেল, ব্যথাটা কমে গেল, এই ট্রিটমেন্টটা চান, নাকি সেটা কি কারণে হচ্ছে ভবিষ্যতেও যাতে ফিরে না আসে তার জন্যে গোড়া থেকে ট্রিটমেন্টটা করাতে চান? আপনি শুরুতে প্রশ্নটা করেছিলেন না, মানে এইমাত্র যদি ফোনে কথা বললেন যে আয়ুর্বেদে কি এর সলিউশন আছে, আই থিঙ্ক এই জায়গাটাই বোধহয় উত্তরটা লুকিয়ে আছে। আয়ুর্বেদ কিভাবে ট্রিটমেন্টটা করে? 5 বছর ধরে ওনার যে সমস্যাটা রয়েছে উনি নিজে ডায়াগনোসিস করেননি, কোনো রকম রিপোর্ট করেননি, এটা হচ্ছে ওনার সব থেকে প্রথম ভুল। তো এই রকম যদি পেশেন্ট যদি নিজে থেকে যদি রোগগুলোকে পুষে রাখে, তাতে তো সমস্যাগুলো বাড়বেই। তো এবার যে অস্টিওআর্থাইটিস রয়েছে, যেখানে আমি বললাম কি পেনিকিলার খেলে যে বাকি অর্গানগুলো নষ্ট হয়ে যায়, তো নিজেকে শরীরকে বাঁচাও। কেন কি বারবার আমি বলি প্রথম সুখ নিরোগী কায়া। তো প্রথম আগে আমাদেরকে নিজের শরীরকে ভালো রাখতে হয়, ঠিক মতন ট্রিটমেন্ট করতে হয়, ডায়াগনোসিস করতে হয়, তাহলে তুমি রুটকে জানো কি কেন আমার এই ব্যথাটা হচ্ছে, সেটা যদি চিকিৎসা করো তাহলে কোনো দিনই পেন কিলার খেতে হয় না। এবার যেটা বললাম ন্যাচুরালিভাবে স্নাইভি ফ্লুইডটা তৈরি কী করে হবে, যেটা মেডিকেল লাইনে যদি আসি, তো স্নাইভি ফ্লুইড তৈরি করার জন্য আমাদের আয়ুর্বেদ শাস্ত্রের মধ্যে মেডিসিন রয়েছে, যাতে ন্যাচুরালিভাবে স্নাইভি ফ্লুইড তৈরি হতে চালু হয়ে যায়। এই জেলটা যখন তৈরি হতে চালু হয়ে যাবে তখন এই গ্যাপিংটা ভরে যাবে আর ব্যথা যন্ত্রণাটা হবে না। খুব স্বাভাবিক, এটা একেবারেই হয়তো নয়। যতক্ষণ আমরা ট্রিটমেন্টের আন্ডারে না পৌঁছাচ্ছি ততক্ষণ হয়তো এমনি একটা সিমটম হিসেবেই দেখা, কিন্তু ডক্টরের কাছে কোনো সিমটমই ফেলে দেওয়ার নয়, মানে বা অবহেলা করার নয়। সেই জন্যে ডক্টরের সামনে সরাসরি আসাটা জরুরি, এবং সেখানে ডক্টর যেটা মনে করবেন তার আগে তিনি ডায়াগনোসিস করবেন, তার জন্য কোনো কোনো টেস্ট করাতে হলে সেগুলো করবেন, একটা সিদ্ধান্তে আসবেন। এই জন্য ঘরে বসে সবসময় ট্রিটমেন্টটা একেবারেই পসিবল হয় না, এটা বাস্তব কথা। এবারে নিজের ভালো নিজে তো প্রত্যেকেই আমরা বুঝি, সেই ক্ষেত্রে কে কতটা অবহেলা করে বা এক্সটেনশন করে মানে জিইয়ে রেখে রোগটাকে, সেটা একটু বোঝার বোধহয় অবকাশ আছে। এবং আয়ুর্বেদের সুফলটা যেখানে রয়েছে, আর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সেই পরিষেবাটা রয়েছে, সেক্ষেত্রে বোধহয় 98202355
27 এবং 9820235537 এই দুটো নাম্বার ব্যাক টু ব্যাক হয়তো হেল্প করতে পারে। আই থিঙ্ক এটা আমি জোর দিয়ে বলবো। আরও নাম্বার রয়েছে, আপনারা খোঁজ করলে সেটা পেয়েও যাচ্ছেন, কিন্তু ফোনটা আপনি কেন করবেন বা একজন ডক্টরের কাছে আসার জন্য অ্যাপয়েন্টমেন্টটা কেন নেবেন, এটা বোধহয় আগে নিজেকে ভাবতে হবে। আমি কতটা সুস্থ হতে চাইছি, এতগুলো কথা বলার জায়গা থাকতো না। আমি আজকের অনুষ্ঠানটা যে জায়গা থেকে শুরু করতে চেয়েছিলাম তার বোধহয় পেছনে একটা বড় উদ্দেশ্য আছে। আমরা নিজেদেরকে নিজেরা অবহেলা করে ফেলি বা আমাদের অজান্তে আমরা অনেক রোগকে বাড়িয়ে ফেলি। এরকম এক্সপিরিয়েন্সও তো ডেফিনেটলি চেম্বার ভিজিটে আপনারা ফলো করেছেন বা দেখেছেন, পেয়েছেন। এইরকম অনেক কেস আমাদের কাছে আসে, যখন কেসগুলো খারাপ হয়ে যায়, পিঠ ঠিক হয়ে যায়, তখন আমাদের এখানে আসে। কিন্তু আমরা তো সব পেশেন্টের জন্যই ফ্রেন্ডলিভাবে আর খুব ক্লোজ হয়ে প্রত্যেক পেশেন্টকে 99% পেশেন্ট আমার সঙ্গে একটা রিলেশনটা আলাদার মতন আছে। যখনই পেশেন্ট একবার মিট করে নেয় তখন আমি নিজের পার্সোনাল নাম্বারটা দিয়ে দিই। ও রাত যদি 3টের সময় আমাকে ফোন করে, আমি 3টের সময় ওর সঙ্গে কথা বলি। কেন কি ক্লোজ হতে হবে, মানে পেশেন্টের সঙ্গে যদি ক্লোজ না হই, ওনার যদি সমস্যাটা না বুঝতে পারি, ট্রিটমেন্ট করা যাবে না। আর গোড়া থেকে ভালো হওয়ার জন্যে আর ভালো চিকিৎসক হতে হবে, ভালো পেশেন্ট হতে হবে। পেশেন্ট যদি কোনো রকম কিছু লুকিয়ে রাখে তার তো ট্রিটমেন্ট করা যাবে না। বাস্তব কথা এটাই, কারণ আমাদের পেশেন্ট যারা আমরা ভুক্তভোগী রোগী তাদেরও কিছু দায়িত্ব রয়েছে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ট্রিটমেন্ট এমন হলো, কারো কারো ক্ষেত্রে এমন শোনা যায় যে একটা কোনো ডিজিজ নিয়ে যে কোনো প্যাথিতে, আমি নট অনলি আয়ুর্বেদ ইউনানি, আমি যে কোনো প্যাথির ক্ষেত্রে হয়তো বললাম, একটা দীর্ঘদিন রোগ চলছে, ডক্টরের কাছে গেলাম, ডক্টর কিছু প্রেসক্রাইব করলেন মেডিসিন, হয়তো ওই 1 সপ্তাহ 10 দিন খাওয়ার পরে একটু কমে গেল, ছেড়ে দেওয়া হলো, তারপরে আবার ফিরে আসলো, তখন মনে হতে বলো না ওই ডাক্তারবাবুটা খারাপ বা ওই প্যাথিটা খারাপ, ট্রিটমেন্টটাই খারাপ হলো। কোনো ডাক্তারই ভালো হয়, ভালো আর খারাপ হয় না। সবই ডাক্তাররা চায় কি আমার পেশেন্ট সুস্থ হোক, ভালো থাকুক। সবাই ডাক্তাররা চায় কি আমার পেশেন্টের ঠিক মতো আমি ট্রিটমেন্ট দিই। পেশেন্ট কেন কি একটা পেশেন্ট যদি সুস্থ হয় তো ওখান থেকে 10টা পেশেন্ট কনভার্ট হয়। এইবার ঠাকুরা ইচ্ছায় কারণ কোন পেশেন্টটা কার হাত দিয়ে ঠিক হয় সেটা উপরওয়ালা, তারপরে ডায়াগনোসিস ঠিক মতন কে করছে না করছে। আর এইবার টেম্পোরারিভাবে যদি ট্রিটমেন্ট করা যায় তো এরকম তো অনেকই ডাক্তাররা রয়েছে। কিন্তু যখনই গোড়া থেকে ভালো হতে চাও তো ভালো অ্যাডভাইস কাজে যদি যাও, ট্রিটমেন্ট যদি ঠিক মতো নাও, তাহলে ট্রিটমেন্ট একদম পুরো 100% সলভ হবে। আমি এই ক্ষেত্রে আবারও মেনশন করে দিতে চাইবো যে দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, যারা প্রয়োজন মনে করছেন এবং সিদ্ধান্তটা নিয়েছেন যে আয়ুর্বেদ ট্রিটমেন্ট প্রসিডিওরে অবশ্যই অবলম্বন করবেন, হেল্পলাইন নাম্বারে অবশ্যই একটু যোগাযোগ করে নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ফিক্স, সামনেই অনেকগুলো চেম্বার জেলায় জেলায় রয়েছে, যারা যেখানে সুবিধা কানেক্ট করতে, কলকাতা হাওড়া সেগুলো সম্ভব, যারা যেখানে সুবিধা যে ডেট অনুযায়ী একটু ওই হেল্পলাইন নাম্বারে কথা বললে অবশ্যই জেনে যেতে পারবেন। হ্যাঁ, এই মুহূর্তে নেক্সট কলার বন্ধু, তাকে ওয়েলকাম। নমস্কার। হ্যালো, টেলিফোনে আছেন আপনি? হ্যালো, না, আই থিঙ্ক কোনোভাবে কানেক্ট করেও করতে পারলেন না। এনিওয়ে, আমি ডেটগুলো একটু যে প্রসঙ্গে ছিলাম আমি একটু মেনশন করে দিচ্ছি। 14 তারিখের কথা ডাক্তারবাবু নিজে বললেন, নিজে মেছেদাতে থাকবেন সামনে 14 তারিখ। 14 তারিখ আরও দুটো জায়গায় পরিষেবা রয়েছে, দুর্গাপুর এবং বর্ধমান। না, কনফিউশনের কোনো কারণ নেই, কারণ আপনারা জানেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে একটা টিম ওয়ার্ক, ডক্টরস এক্সপার্টদের একটা টিম নিয়ে কাজ হয়, পরিষেবা দিতে থাকে। এক এক ডক্টর এক এক এক্সপার্ট এক এক জায়গায় পৌঁছে যান, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ডক্টর বি শর্মাজি এক জায়গায় থাকলেন, মেচেদাতে থাকলেন 14 তারিখ, বাকি 2 জায়গায় ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে অন্য এক্সপার্ট তিনি পৌঁছাবেন। এভাবেই চলবে। সেখানে পেশেন্টের ভালো করার যথাযথ পরিষেবা দেওয়াটাই মূল লক্ষ্য। আর তার সাথে একটু বলে দেব, পূর্ব মেদিনীপুরের হেরিয়াতেও কিন্তু পরিষেবা থাকছে। কামিং ডেটগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। আর কৃষ্ণনগরে 20 তারিখ, 21 তারিখে বহরমপুর রয়েছে, 23 তারিখে হেরিয়াতে রয়েছে ইনফ্যাক্ট। আর 21 তারিখে সামনে 21শে ফেব্রুয়ারি একটা গ্র্যান্ড ওপেনিং রয়েছে, সেটা এতদিনে অনেকে জেনে গেছে, তবু নতুন বন্ধুদের জন্য বলে দিই যে মালদাতে পরিষেবা থাকছে, ওই দিন অবশ্যই কানেক্ট করতে পারবেন। এবং কলকাতা এবং সারাউন্ডিং যেমন থাকে, মধ্যমগ্রাম হেড অফিস এয়ারপোর্টের কাছে, তার সাথে হাতিবাগান, ল্যান্সডাউন, মেটিয়াবুরু যেমন থাকে তেমনই থাকছে, যার যেখানে সুবিধা চলে আসতে পারবেন। হাওড়ার বেলুর, দাসনগর, বাল্টিকুড়ি বাজার, অবশ্যই আর শিবপুর, এই জায়গাগুলো তো আছেনই। আরও কিছু জায়গায় এক্সটেনশন হচ্ছে। নর্থ বেঙ্গলে ডেফিনেটলি খুব তাড়াতাড়ি পরিষেবা শুরু হবে, সেটা একটু চোখ রাখুন। বা যারা ওই দিক থেকে এই মুহূর্তে অনুষ্ঠান ফলো করছেন তারা ডেফিনেটলি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিন। নিয়ারেস্ট ডেট খুব তাড়াতাড়ি অ্যানাউন্স হতে চলেছে, আপনারা সুবিধা পেয়ে যাবেন, পরিষেবা পেয়ে যাবেন। আর ডাক্তারবাবু, এই জায়গাটায় পরিষেবার দিক থেকে অনেকেই তো ওয়েট করে আছেন, সেই জায়গার তাদের
উদ্দেশ্যে আপনার নিজের মুখে যদি মানে ডিরেক্টর বার্তাটা রাখেন, অনেকের মানে নিশ্চিন্ত হতে পারে। না, মার্চ মাসে আমরা কুচবিহারে ওপেনিং করছি। ওকে। তো কুচবিহারে যে পেশেন্টগুলো আছে যারা চাইছিল ওকে দেখানোর জন্য, তো কামিং মার্চ 2021-এ আমরা কুচবিহার ওপেনিং করছি। আর এরকমই আমরা প্রত্যেক মাসে একটা করে আমরা ওপেনিং করতে যাচ্ছি জেলা উপরে। আর চেষ্টা করছি খুব শীঘ্রই এপ্রিল মাসে শিলিগুড়ি চালু হয়ে যাবে। আর তারপরে আমরা যে টার্গেট হচ্ছে আসামে যাওয়া, আসাম গুয়াহাটিতে আমাদের চেম্বার হবে মে মাসে। তো এইরকম যে পেশেন্টগুলো যদি কোয়ারি থাকে কোনো রকম কোন জায়গা হচ্ছে বা কোনো জায়গা, তো সেটা হেল্পলাইন নাম্বার যে ফোন করে ওরা জেনে যাবে কি কোন জায়গা আর কোন দিন চেম্বারটা চালু হচ্ছে। মানে আজকে এখন এই অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বার্তা পৌঁছাচ্ছে, এই প্রোগ্রাম পৌঁছাচ্ছে, তারা দেখছেন, বুঝছেন এবং হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে চাইছেন যে কবে পরিষেবা পাবেন। হ্যাঁ, তাদের জন্য আরও একবার বোধহয় সংস্থার ডিরেক্টর নিজে মুখে জানিয়ে দিলেন খুব তাড়াতাড়ি পরিষেবা পাওয়া যাবে। আমরা আবার একটু আলোচনায় কানেক্ট করি। ইনফ্যাক্ট যে আলোচনাগুলো সচরাচর হয় না উইদাউট পারমিশন এবং অনেকেরই হয়তো কাজে দেবে, আমি সেই জায়গাটা আজকে একটু ছুঁয়ে যেতে চাইবো। কারোর কাছে বোধহয় ওই খারাপ অর্থে ভেবে না, কারণ রোগটা রোগই। আমি একটু গুপ্ত যে ধরনের ডিজিজ বা রোগগুলোর হয় সেদিকে একটু ফোকাস করতে চাইছি এই কারণে, কারণ সেই ক্ষেত্রে আয়ুর্বেদ আমাদের ফোকাস মানে সেই স্ট্রেংথটা দিতে পারে, রিকভারির জায়গায় যেতে পারে। এই বেসিক ধারণাটাই আমাদের অনেকের নেই, বা অনেকের এমনও ধারণা যে এই প্রবলেমটা হয়েছে এটা কি আদৌ প্রবলেম, বা এটার পরিণতিটা কি, এটা কি সত্যি সারানো, বা এটার জন্য কি ডক্টরের কাছে যাওয়া প্রয়োজন। এই কনফিউশনের জায়গায় কিন্তু পেশেন্ট থেকে যায়, আলটিমেটলি সেটা ইনক্রিজ হয়ে যায় অনেক। সেখানে কি হয় কি পেশেন্টরা এই জিনিসটা লুকিয়ে রাখে, শেয়ার করে না, শেয়ার না করলে আরও স্পিড করে যায়, বেড়ে যায়। তাতে কি হয় কি ইন ফিউচার বেবি কনসিভ করার জন্য ইনফার্টিলিটি সমস্যাটা হয়। আজকে দেখো প্রত্যেক 500 মিটারের অন্তরে একটা টেস্ট টিউব বেবি হওয়ার জন্যে এখন চলছে। তো এটা কারণটা কেন? আগে তো এই জিনিসটা ছিল না টেস্ট টিউব। আচ্ছা, ফোনটা নিয়ে না, তারপরে কথা হলো। বেশ বেশ। কে আছেন টেলিফোনে? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? বলছি, আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে। আপনাকে অনুরোধ করব একটু জোরে বলার জন্য। হ্যাঁ, বলছি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন বলুন, প্লিজ বলুন। আপনি ডক্টরবাবু শুনছেন, আপনি বলুন প্রবলেম কি। দুটি প্রবলেম আছে, কিন্তু 2015 সালে আমাদের ম্যারেজ হয়েছিল, কিন্তু তখন মানে মিস অ্যাবারেশন হয়ে যায়। মানে নর্মালি চেষ্টা করেছিলাম, মিস মানে নর্মালি প্রেগনেন্সি ছিল কিন্তু মিস অ্যাবারেশন হয়ে যায়। তখন আওয়াজটা আমরা বুঝতে বুঝতে পারছো? পারিনি কি জন্য খুব aberration স্লো আওয়াজ আসছে। খুব স্লো আওয়াজটা আসছে। একটু ভলিউমটা ওয়ার্ক করছিলেন। তারপরে ইরেগুলার পিরিয়ড শুরু হয়, তারপর ধরা পড়ে আল্ট্রাতে যে পলিসিস্টিক ওভারি। তারপরে বহু ডাক্তারবাবু, বহু গল্প হয়ে গেছে, আইইউআই হয়েছে। লাস্ট একজন নামকরা ডাক্তারবাবুর আন্ডারে ট্রিটমেন্ট ল্যাপারোস্কোপি হয়ে প্রেগনেন্সি এসেছিল, কিন্তু সেটাও 3 মাসে আবার মিস অ্যাবারেশন হয়। মানে ঘুমটা বাড়েনি। ডাক্তারবাবু বলছেন যেটা যে ওর ডিম্বাণুর প্রবলেম, মানে পিসিওডি থাকার জন্য ডিম্বাণু গ্রোথ হচ্ছে না, সেই জন্য এটা হরমোনাল ইমব্যালেন্স। ও কিন্তু আমরা নেট থেকে খাওয়া দাওয়া মানে যেগুলো চিনি অ্যাভয়েড, মানে সুগার অ্যাভয়েড, বা লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল, অলিভ অয়েল, বা যেগুলো মানে মানে কৃষি, এইগুলো খাচ্ছে, মানে প্লাস এক্সারসাইজ করছে, এবং ওর বডি ওয়েটও ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে ফার্টিলাইজেশন হচ্ছে না। আমার স্পার্ম কাউন্ট ভালো থাকলেও ওর ডিম্বাণুর মানে ওভালুশন হচ্ছে না, মানে পিরিয়ডটা ইরেগুলার, কোনোভাবেই রেগুলার হচ্ছে না, এবং পিসিওডির প্রবলেমের জন্য হরমোনাল ইমব্যালেন্স হয়ে গেছে। এবং অ্যান্টিমোরালিয়ান হরমোন যে ভ্যালুটা থাকে, সেই ভ্যালুটা 7 ছিল 10 হয়ে গেছে, কিন্তু ডিমের সংখ্যা বেশি, কিন্তু ফার্টিলাইজেশন হচ্ছে না আর কি। এবং ডাক্তারবাবু লাস্ট সাজেস্ট করেছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বেশ। মেদিনীপুরে- এবারে শুনুন, আগে শুনুন, ডাক্তারবাবু বুঝেছেন মোটামুটি, এবারে কি বলছেন শুনুন। তো আমাদের তো আইভিএফ এত কস্টলি খরচ আমরা এই করতে পারবো না, এই জন্য আমরা নেটে হোমিওপ্যাথিক বা এলোপ্যাথিক দিকে করেছিলাম। তো সরি, মানে আয়ুর্বেদিক। কিন্তু আমি তার দিকে এইরকম একটা খুব ক্রিটিক্যাল সমস্যা, যে কোনোভাবেই ব্যালেন্স হচ্ছে না। সেটাকে কি কোনো মানে মানে মেডিসিন দিয়ে সারানো যাবে? এর ফ্যালোপিয়ান টিউব কোনো ব্লক নেই, সমস্যাটা মানে ডিম্বাণু হয়েছে, যে রেগুলার পিরিয়ড হয়ে যে ডিম্বাণুটা ফ্যালোপিয়ান টিউবে আসছে, সেই ডিম্বাণুটা গ্রোথ হচ্ছে না বা ওভালুশন হচ্ছে না, 1 নম্বর। দেখো, এই যেরকম যে প্রবলেমগুলো যেটা বললে, সেটা তো এরকম প্রবলেম হওয়ার জন্যে
আয়ুর্বেদ শাস্ত্রের মধ্যে এর পুরো 101% ট্রিটমেন্টটা আছে। আজকে আমরা এই টপিক নিয়েই কথা বলছিলাম, যেহেতু ফোনটা এসে গেল। তো যাই হোক, তোমার যে প্রবলেমগুলো রয়েছে এই প্রবলেমের জন্যে নিয়ারেস্ট যে চেম্বারটা হবে সেই চেম্বারে এসে মিট করো, সমস্ত কাগজপত্র যে রিপোর্টগুলো আমাকে বললে সেই রিপোর্টগুলো ফিজিক্যালি আমাকে দেখাও, দেখানোর পরে আমি সলিউশনটা বার করে দেবো। আর যদি নিয়ম মতন যদি ট্রিটমেন্টগুলো নিতে চালু করে দাও, তাহলে মাত্র 90 ডেজের মধ্যে, মাত্র 90 দিনের মধ্যে এই পিসিওডি প্রবলেমটাও ঠিক হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে ইনফার্টিলিটি যে সমস্যাটা হচ্ছে, যেটা বেবি কনসিভ হচ্ছে না, সেটাও আসতে চালু হয়ে যাবে। কিন্তু তার জন্য আমাকে পুরো ডায়াগনোসিস করে ওটা রিপোর্টগুলো দেখতে হবে। তো সমস্ত রিপোর্টগুলো পেপার ওয়ার্ক নিয়ে নিয়ারেস্ট যে চেম্বার আছে সেই চেম্বারে এসে মিট করো। ওকে? আপনি কোথা থেকে ফোন করছিলেন? পশ্চিম মেদিনীপুরের পিংলা পিংলা। পিংলা থেকে। পিংলা থেকে আই থিঙ্ক মেচেদা অনায়াসে চলে আসতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনি এই যে বিভিন্ন প্রবলেমগুলো, সিমটমগুলো বা যে প্রবলেমগুলো ফেস করছেন আপনার ওয়াইফের ক্ষেত্রে, এগুলো যেমন এখানে ব্রিফ করে বললেন, হ্যাঁ, এটা তো এখান থেকে সেই সলিউশনটা আসবে না। ট্রিটমেন্ট প্রপার করতে হলে প্রপার ডায়াগনোসিসে সেই রাস্তায় আসতে হবে এবং চেম্বার ভিজিট করাটা সেখানে জরুরি। এবং ডক্টর বি শর্মাজি নিজে মেচেদাতে প্রেজেন্ট থাকবেন। যদি মনে করেন একটু চাইলে এখনই হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নেওয়াটা বোধ হয় জরুরি। এবার বাকিটা আপনি নিজে ডিসিশন নিতে পারবেন। ওকে? অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে, তবুও আমাকে ওনারা বললেন যে আজকে প্রোগ্রামটা দেখতে আপনি। আচ্ছা, ওনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। ওকে ওকে ওকে, খুব ভালো। আপনার জন্য শুভেচ্ছা থাকলো। এই ক্ষেত্রে আমাদের এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই ইনফার্টিলিটি রিলেটেড এবং ডেফিনেটলি এটা নিয়ে আজকে আমরা টপিক কথাও বলছিলাম কি আজকে যেখানে 500 মিটার অন্তরে টেস্ট টিউব বেবি যেটা চালু হয়ে গেছে, সেটা আগে ছিল না। এখন এই যুগটা যে বেড়ে গেল, তার কারণটা কি? তার কারণটা একটাই হচ্ছে কি, মডার্ন মেডিসিনে কোনো ট্রিটমেন্ট নেই এর। আর সেই জন্য ওরা টেস্ট টিউব বেবি করে, প্রচুর লাখ লাখ টাকা খরচা করার পরও পেশেন্ট দেখা যায় কি বেবি কনসিভ হয় না। তো সেখানে আমাদের এখানে কোনো রকম সেরকম কোনো ব্যাপার নয়। সামান্য যদি মেডিসিন দিয়ে যদি ন্যাচুরালিভাবে যদি বেবি কনসিভ হয়ে যায়, তো এর থেকে বেশি বলার কিছু কথা নেই। সত্যি। তো যেখানে 90 ডেজ, আমি তো বলে দিলাম 90 ডেজের মধ্যে যদি ট্রিটমেন্ট যদি ঠিক মতন, ডায়াগনোসিস যদি ঠিক মতন যদি থাকে, আর যদি এই কথাগুলো শোনে, তো 90 ডেজের মধ্যে প্রবলেমটা সলভ হয়ে যায়। কেন আমি 90 ডেজ বললাম, তার পিছনে একটা কারণ আছে কি, মেনস্ট্রুয়েশন যে সাইক্লিংটা হয় সেটা 90 ডেজের মধ্যে ঘুরে আবার এই জায়গা যদি চলে আসে, প্রথম যে মেন্সটা আসবে, পিরিয়ডটা আসবে একটা মাস, সেকেন্ড মাস, আবার থার্ড মাস, 3 মাসের মধ্যে পুরো সাইক্লিংটা ঘুরে যায়। তো 90 ডেজের মধ্যে যখন সাইক্লিংটা পুরো ঘুরে গেল, তারপরে প্রবলেমটা সলভ হয়ে গেল। এই প্রবলেমটা যখন সলভ হয়ে গেল, তখনই বেবি কনসিভ হয়ে গেল। তো অনেক কারণ থাকে বেবি কনসিভ না হওয়ার করার জন্য, শুধু পিসিওডি নয়, তার জন্য অনেক রকম সমস্যাগুলো থাকে। তো এইবার তার জন্য আলাদা আলাদা পার্ট রয়েছে। উনি হরমোনাল ডিসঅর্ডারের প্রসঙ্গটাও বলছিলেন। হ্যাঁ, অনেক সময় মেলের মধ্যে স্পাম কাউন্টটা কম থাকে। Right. তো এই সব যে নানান রকম যে সমস্যাগুলো আছে, সেই জন্যে আমার টোটাল রিপোর্টগুলো ডায়াগনোসিস দরকার, কি কোথায় প্রবলেম রয়েছে। এই প্রবলেমটা যদি সলভ করে দাও, তাহলে ট্রিটমেন্ট হয়ে যাবে। এবার যখনই স্পাম কাউন্টটা কম রয়েছে, তো স্পাম কাউন্টটা বাড়াবার জন্য যেখানে মডার্ন মেডিসিনে কোনো মেডিসিন নেই, তো এখানে আমাদের খুব ন্যাচুরালিভাবে ট্রিটমেন্ট যদি দেওয়া হয়, তো স্পাম কাউন্টটা আমরা বাড়িয়ে দিই। আমার কাছে অনেক পেশেন্ট আছে যেখানে স্পাম কাউন্ট নীল ছিল, তো সেই নীল থেকে আমি ট্রিটমেন্ট করলাম। যেখানে বলে দিল কি কিছু করা যাবে না, সেই নীল থেকে আমি ট্রিটমেন্ট করে আজকে 70% ওনার বাড়িয়ে বেবি এসে গেছে। তো এটা ওরা বলে কি, আপনি ডাক্তার আপনি ভগবান আছেন। তা আমি ভগবান নেই, ভগবানের দরজাটা আলাদা। আমার এটা কাজ, আমি যদি একটা পেশেন্টকে সুস্থ করতে পারি, এটা আমি গর্ব করবো কি হ্যাঁ আমি একটা লোককে ভালো করলাম। তো এটা আমার জন্যে বলো বা পেশেন্টের জন্য বলো, আয়ুর্বেদ থেকে পাও না। কেন কি, আয়ুর্বেদের মধ্যে যে পাওয়ারগুলো রয়েছে বা যে ফর্মুলা রয়েছে, আই থিঙ্ক মডার্ন মেডিসিনে নেই। এবং সেটা সবচেয়ে বড় কথা, একদম নিশ্চিন্তে ভরসা করা যায়, যেখানে উইদাউট এনি সাইড এফেক্ট সেই ট্রিটমেন্ট প্রসিডিওরে আমরা এগোতে পারি এবং এতটাই বরদানটা আমাদের জন্য ওয়েট করে আছে। আমরা এই ক্ষেত্রে আরও একটা অজ্ঞানতা এখানে, হয়তো অনেকেই বলবেন এখনকার এই সময় দাঁড়িয়ে আর এই কথাটা খাটে না, কিন্তু এখনো এমন একজন হলেও পাওয়া যাবে যেখানে এই কনসেপ্ট করার ক্ষেত্রে মানে মেল পার্টনারের যে ভূমিকাটা আছে সেটা কি অনেকে পাত্তা দেন না, অনেকে জানেনও না। এই জায়গাটা শুধুমাত্র ফিমেল পার্টনারের উপরে দোষটা, মানে বোথ সাইডে প্রবলেমটা আসতে পারে। ট্রিটমেন্ট বোথ সাইডে। এটাই আমাদের ভারতবর্ষের মধ্যে এটাই সব থেকে বড় দোষ, কি আমরা সবসময় ফিমেলকে নিয়ে বলি কি ফিমেলের মধ্যে দোষ রয়েছে, যেটা তুমি মাঝ রয়েছো, তোমার কাছে তোমার কোনো বেবি আসছে না। এটা একদম ভুল ধারণা। কেন কি, এরকম বললে কোনোদিন সমাধান হয় না। তার ট্রিটমেন্ট করো, ট্রিটমেন্ট করার জন্যে আমরা হাত বাড়িয়ে রয়েছি। তো এইবার প্রপার রিপোর্টগুলো করো, রিপোর্টগুলো করে আসো,
নিশ্চয়ই ট্রিটমেন্ট আছে। কেন কি অনেক সময় দেখা যায় কি এই জিনিসটা যদি না হয়, অনেক বাড়ির মধ্যে যে ঝগড়াগুলো হয়, পার্সোনালি যে ঝগড়াগুলো হয়, সেটা অনেকটা ডিপলি হয়, অনেক সময় সুসাইডও করে ফেলে। তো এইসব ভুলভাল কাজ করো না, কেন সুসাইড করা জিনিসটা খুবই আসান রয়েছে। যেখানে যদি সমাধান থাকে, সে সমাধানটা বার করে পার্টনার যদি বিয়ে করেছো, তার পার্টনার যদি রয়েছো, তো পার্টনার শুধু পয়সা দিকেই হয় না, পার্টনার মানে সব দিকে শেয়ার করা। তো যেখানেও যদি সমস্যা থাকে তার নিশ্চয়ই ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট যদি ঠিক মতন যদি হয়, ঠিক হয়ে যাবে। তো আমি তো বললাম এত জায়গা তো ঘুরছো, আমাকে 90 দিন দিয়ে দেখো, যদি না হয় তাকে আমার সঙ্গে কথা বল। আয়ুর্বেদ এই জায়গাটায় আমাদের কিন্তু সুফলটা পৌঁছে দিতে পারে। এটা আরও একবার আমরা বুঝলাম, জানলাম যে সমস্যা জটিল কঠিন যে পর্যায়ের হোক না কেন, আয়ুর্বেদের বরদানটা সেখানে পেশেন্টের জন্য পৌঁছায়, ডেফিনেটলি পৌঁছায়। এই মুহূর্তে পরের বন্ধু, আপনাকেও ওয়েলকাম জানাবো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? স্যার, আমি হচ্ছে শ্রীরামপুর থেকে বলছি, সন্ধ্যা ঘোষ। হ্যাঁ, আচ্ছা, এবার কোথায়? শ্রীরামপুর? আমি বাই বার্থ কিন্তু একটা ভীষণ ক্রনিক পেটের প্রবলেমে ভুগি। পেটের প্রবলেম? আমি পেটের প্রবলেমে ভুগছি, কিন্তু আমি প্রচুর ডাক্তার দেখেছি, প্রচুর ডাক্তার, কিন্তু কোনো ডাক্তার আমাকে রোগের ডিটেকশন করতে পারেনি। আমি আল্ট্রাসাউন্ড করেছি, এন্ডোস্কোপি করেছি, কোলোনোস্কোপি করেছি, কিন্তু এইবার আমি গত 3 বছর আগে আমাকে যে ডাক্তার এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করলেন, উনি আমাকে বললেন আপনার যে প্রবলেমটা আছে আমি সব সলভ করব বলে, ঠিক 3 বছর পর আমাকে বললেন যে না, আপনার এই রোগটা, আমি চশমা খুললে আমার দেখতে পাবো না, ঠিক আপনারও সেই রকম, আপনি কোনোদিন এই রোগ থেকে মুক্তি পাবেন না, আপনি ওষুধের দোকানের সাথে যোগাযোগ রেখে দিন, তবেই আপনি বাঁচতে পারবেন। আচ্ছা মা, বয়স কত? আমাকে বললো কি আমার নাকি সব নাড়ি কি জড়ানো আছে, আমার মানে লার্জ ইন্টেস্টাইন থেকে স্মল ইন্টেস্টাইনের খাবারটা আমার বেশ, সেটা তো আফটার এক্সামিনেশন, মানে প্যাথোলজিক্যাল টেস্ট এই ধরনের বিভিন্ন পরে তারপরে একটা ডিসিশনে আসা যাবে। সেখানে এক্সপার্ট তিনি বলতে পারবেন। আগে আপনার বেসিক ইনফরমেশনটা উনি আগে জানতে চাইছেন। আপনি কোথা থেকে ফোন করছেন সেটা যদি আগে প্লিজ বলেন। আমি শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর থেকে, ওকে। আপনার এজটা ডক্টর আগে জানতে চাইছিলেন। আমার এজটা 60। 60। আচ্ছা, এতগুলো তো রিপোর্ট আপনি করলেন, তো সেই রিপোর্টের মধ্যে আপনি কিছু ধরা পড়লেন কি, কি সমস্যা, কি কারণের জন্য এটা হচ্ছে? আমাকে আমাকে বললেন আপনার এলইএস বলে একটা প্রবলেম অ্যারাইজ করে। কি বলেন? আইবিএস? এলইএস মানে লোয়ার ইসোফেজিয়াল স্প্লিন্টার বলে একটা কোনো প্রবলেম হয়। আচ্ছা। লোয়ার ইসোফেজিয়াল স্প্লিন্টার। হ্যাঁ, এইবার তারপরেও আমাকে উনি যখন করেছিলেন তখন আমি ডাক্তার, আমার প্রবলেমটা কি বলুন না। ঠিক আছে মা, এবার একটু ভালো করে শোনো আমি কি বলতে চাইছি। এই যে এতগুলো যে সমস্যাগুলো আমাকে বললে, আর এতগুলো ট্রিটমেন্ট করার পর যেটা কাজ হয়নি, তার একটাই কারণ হচ্ছে কি, আয়ুর্বেদ ছাড়া মডার্ন মেডিসিনে পেটের রোগ কোনোদিনই ভালো হয় না। এটা আমি চ্যালেঞ্জ করতে পারি ওভার মিডিয়ার মধ্যে। সেটা কারণ হচ্ছে কি, আয়ুর্বেদের মধ্যে পেটের রোগের জন্য তোমাকে আসতেই হবে। কেন কি, আয়ুর্বেদ ছাড়া পেটের রোগ কোনোদিনই ভালো হয় না। এই যে এতগুলো যে সমস্যা আমাকে বললে, বা এতদিন ধরে যে সমস্যা নিয়ে ভুগছো, এতগুলোর যে রিপোর্টগুলো করা হলো, এই জন্যে তুমি ভালো হয়নি। তো আমি দেরি না করে বাকি সমস্ত রিপোর্টগুলো নিয়ে একবার আমার চেম্বারে এসো। সেখানে আমি কিছু রিপোর্টগুলো আরও যদি আমার কারেন্ট যদি লাগে আমি অবশ্যই করতে দেব। আর যদি আমার ওখান থেকে যদি রিপোর্ট দেখে যদি আমার হয়ে যায় কাজ, তাহলে প্রয়োজন হবে না। আর কিছু ডায়েট চার্ট করে দেবো, কেন ডায়েট চার্ট অবশ্যই দরকার আছে। ডায়েট চার্ট না করলে এই প্রবলেমটা সলভ হবে না। কি খেতে হবে বা কি খেলে তোমার এই প্রবলেমটা হচ্ছে সেটা আগে বন্ধ করতে হবে। তো ডায়েট চার্টের সঙ্গে সঙ্গে আমি কিছু মেডিসিনগুলো দেবো, সেটা নিয়ে চালু করো। এতদিন ধরে তো কিছু হয়নি, মাত্র আমাকে 2 সপ্তাহ টাইম দাও। 2 সপ্তাহের মধ্যেই এই প্রবলেমটা 90% রিকভারি হয়ে যাবে। ওকে? ওকে, ধন্যবাদ। আচ্ছা, আপনি কতটা ভরসা পেলেন কথাতে যে আয়ুর্বেদের মাধ্যমে এটা সম্ভব, আপনার এতদিনকার সমস্যা? আমি তো অনেক রকম করেছি, সুতরাং এখন হয়তো এটা একটা লাস্ট চান্স নিতে পারি আমি। আপনি সেইটুকু ভরসা করছেন। আচ্ছা, এতদিনে আপনার সমস্যার সমাধান হয়নি কেন, এই প্রশ্নটা করাটা বোকামি, এটা আমি জানি, কিন্তু তবুও আপনার নিজের রিয়েলাইজেশনটা একটু বুঝতে চাইছি যে কেন প্রবলেমটা সমাধান পাননি আপনি। হয়তো হয়নি এই কারণে আমার ঠিক প্রপার সলিউশন করার মতো এরা ঠিক জায়গাটাকে আমাকে নিয়ে যেতে পারেনি। মানে এটার জন্যই হয়তো, কিভাবে এটা প্রপার সলিউশন, হয়তো ঠিক প্রপার ডায়াগনোসিসটাও হয়নি। কোনো একটা জায়গায় ফাঁক থেকে গেছে।
হ্যাঁ না হলে ট্রিটমেন্টটা কেন এতদিন ধরে আপনি এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ আপনি আপনি মূল্যবান মতামত জানালেন। উনি উনি যে হিসাবে বললেন কি আমি শ্রীরামপুরে থাকি, তো ওনার নিয়ারেস্ট চেম্বারটা বেলুরে হবে, একেবারে তো বেলুর এসে উনি কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, যেটা ওনার যে প্রবলেমগুলো যেটা হচ্ছিল, এই প্রবলেমের জন্য এইরকম যে সমস্যাগুলো উনি যে নিজে বলছেন কোনো না কোনো একটা জায়গা ফাঁক রয়ে গেছে, সেই ফাঁকটাই ধরতে হবে। কেন কি আয়ুর্বেদ ওটাই করে কি কোথায় আপনার মিসিং হয়েছে, সেই মিসিং জিনিসটা ধরে ওখান থেকে আমরা স্টার্ট করি। যেখানে সবাই উনি যেটা বললেন কি এবার আমি লাস্ট ট্রাই করব, তো আই থিঙ্ক এই লাস্ট তারপরে আর লাস্ট হবে না, প্রয়োজনই পড়বে না। ওই জন্য বলবেন। এইরকম পেশেন্টের সংখ্যাও তো অনেক বোধ হয়, মানে এই কেন কি আমি ফিড আপ তো- হয়ে যাওয়ার পরে আয়ুর্বেদের আপনাদের কাছে পৌঁছাচ্ছে না সে। 90% কেস আমার কাছে ওই রকমই আসে যেখানে কারো কাছে ট্রিটমেন্ট নেই, বা অনেক এখন ল্যাব থেকে বলো বা অনেক হসপিটাল থেকে বলো বা অনেক এখন তো ভেলোর থেকেও আমার কাছে অনেক পেশেন্ট, অনেক ডক্টররা রিফার করে দিয়েছে কি আপনি ওনাকে দেখান যদি উনি কিছু করতে পারেন। তো এখানে এরকম কেস আমার কাছে অনেক এসছে কি মডার্ন মেডিসিনের কাজে ওর কাছে ট্রিটমেন্ট নিয়ে ওরাও রিফার করে দিচ্ছে আপনি ওখানে গিয়ে দেখান। এটা আমাদের আয়ুর্বেদের মধ্যে সব থেকে বড় পাওনা। সত্যি কথা, মানে খুব এত কথারও বোধ হয় কোনো জায়গা থাকবে না। একজন পেশেন্ট যখন ভুগবেন তার কাছে নিরাময়টাই সবার আগে কাঙ্ক্ষিত, মানে আর কিছু চাইছি না। আমি প্রবলেমে রয়েছি, আমার সেই প্রবলেম থেকে কোনো প্যাথি আমি বুঝি না, এই প্যাথি ওই প্যাথি, এই ডক্টর ওই ডক্টর, ভেরি প্র্যাকটিক্যাল জায়গা বলছি, আপনার সামনেই এই কথাটা বলছি, কারণ আপনি আরও পেশেন্টের সেই মানে সাইকোলজিক্যাল জায়গাটা আরও বেশি করে বুঝবেন একজন বিশেষজ্ঞ রূপে। কিন্তু এটা ফ্যাক্ট, মানে আমরা আগে সলিউশনটা দরকার। এত বছর ধরে আমি সলিউশন খুঁজছি, তাহলে উনি ট্রিটমেন্টটা করে কেন? গেছেন, তো আপনি কি কেন treatment হলো তখন? আমি তো এখানে মাত্র 2 সপ্তাহ বললাম। এখন আয়ুর্বেদ ওটা নয় কি দীর্ঘদিন ধরে খেয়ে 10 বছর 20 বছর পরে আমার কাজ হবে কি হবে না আমি ভাববো, ওই সব নয়। এখন খুবই অ্যাডভান্স। কেন কি এখন যে ল্যাবের মধ্যে যে রিপোর্টগুলো পাওয়া যায়, আগে কি হতো নাড়ি পরীক্ষার মধ্যে একটা আন্দাজে আমরা মেডিসিন দিতাম, কিন্তু ওখানে তো এখন নাড়ি পরীক্ষা না, এখন ল্যাব থেকে আগে আগে বলে দিয়েছে কি আমরা আগে প্রথম আপনি রিপোর্ট করান, রিপোর্ট বেস অনুযায়ী আপনার ট্রিটমেন্টগুলো চালু করা হবে। সেটাই ফলো করে আমরা এখন রিপোর্ট বেস ট্রিটমেন্ট করি। বিফোর ট্রিটমেন্ট একটা রিপোর্ট করি অ্যান্ড আফটার ট্রিটমেন্ট একটা রিপোর্ট করি। কতটা উনি সুস্থ আছেন বা কতটা উনি ভালো হয়েছেন সেটা আমরা বলি না, সেটা ওনার রিপোর্ট বলে। তো এটা একটা প্র্যাকটিক্যাল কথা। তো এবার যেখানে এইরকম সুবিধাটা রয়েছে, তো এই জন্য মাত্র 2 সপ্তাহ কেন বলি, ডায়াগনোসিস যদি ঠিক মতো নয় 2 সপ্তাহ মাত্র আমাকে দিন। যদি কেস 50% ভালো হয় তাহলে আপনি ট্রিটমেন্ট এত লং টানবেন, আদারওয়াইজ আপনি কেন টানতে যাবেন? আপনার এখানে তো যদি মডার্ন মেডিসিন আপনি বললেন কত বললেন উনি কত বছর ধরে অনেক বছর ধরে। অনেক বছর ধরে, তো যেখানে মাত্র অনেক বছর ধরে হলো ওখানে মাত্র 14 দিন 2 সপ্তাহের মধ্যে উনি রিলিফ পেয়ে যাবেন। এইটুকু আমি এখান থেকে বলে দিলাম। এতটা কনফিডেন্সের সাথে বলার কারণটা কি, বা তার পেছনে সেই কি শক্তি রয়েছে, এটাও অনেকের কৌতূহল যে আয়ুর্বেদ সত্যি আমাদের এতটাই স্ট্রং ভরসাটা যোগায়। আমি ডক্টরের কাছে ডেফিনেটলি আসতে চাইবো, কিন্তু তার আগে আরো একজন বন্ধু কানেক্ট করেছেন। আপনাকে ওয়েলকাম, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, একটু জোরে বলবেন প্লিজ, আপনাকেও বলি। নমস্কার। বলুন প্লিজ, বলুন। বারাসাত থেকে বলছিলাম। বারাসাত থেকে বলছেন, বলুন আপনার কি প্রবলেম। রবীন হালদার। আমার জানেন বলছি আমি মানে কিছুদিন আগে বল খেলতে গিয়ে হাঁটুতে একটু মানে স্পট লেগেছিল। ঠিক আছে, হ্যালো। আপনি বলুন, ডক্টরবাবু শুনছেন। হ্যাঁ, হাঁটুতে স্পট লেগেছিল, সেই মানে জয়েন্ট পেনটা মানে একটু না হয় না, মানে রাতে একটু মানে অতিরিক্ত মাত্রায়। এটা কতদিন ধরে হচ্ছে এই জয়েন্ট পেন যে সমস্যাগুলো, এটা কতদিন ধরে? প্রায় 2.5 মাস। 2.5 বছর। তো এর জন্য কোনো ডায়াগনোসিস করা হলো এই জয়েন্ট পেন? 2.5 মাস আই থিঙ্ক। আচ্ছা, 2.5 মাস। উনি খেলতে গিয়ে আপনার কোনো প্রবলেম চোট পেয়েছিলেন? হ্যাঁ, চোট লেগেছিল। 2.5 মাস আগে। তো এর জন্য কোনো ডায়াগনোসিস কিছু করা হয়েছে কি আমার এই কারণের জন্য আমার ব্যথা হচ্ছে? মানে এই কারণে কোনো ওষুধ খেয়েছিলাম, একটু অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছিলাম, কিন্তু জাস্ট এখনো তো তেমন কিওর হয়নি। ঠিক আছে, কিওর এবার হচ্ছে না। আমি আপনার কাছে যাওয়ার ইচ্ছা আছে, আমি সেই জন্য বিষয়টাকে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনি একটা কাজ করুন, একটু হেল্পলাইন নাম্বারে আপনি যোগাযোগ করুন কি আপনার নিয়ারেস্ট চেম্বারটা কোথায় হবে, এবং হেড আপনার অফিস কেন কি- মধ্যমগ্রামই ওনার সবচেয়ে নিয়ারেস্ট হবে। বারাসাত থেকে হ্যাঁ, ফোন করেছিলেন। কেন কি ওনার দরকার আছে কিছু ডায়াগনোসিস করা, যেখানে আমি মনে হয় আপনার ডায়াগনোসিস এখন ভুল জায়গা হয়েছে। আপনার চেম্বারেই যাবো আমি। হ্যাঁ, তা আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে প্লিজ যোগাযোগ করে নিন। নিয়ে যাবো, তাই তো?
বেশ, তাহলে আপনি একটু কষ্ট করে যে টিভি স্ক্রিনে নাম্বারসগুলো দেখছেন সেখানে একটু যোগাযোগ করে নিন। কেন কি এনার যে একটু প্রয়োজন রয়েছে, এখানে কিছু ডায়াগনোসিসটা ভুল হচ্ছে। দেখো, একটা স্পোর্টস খেলাধুলা করলে হয়তো চোট লাগতেই পারে, কোনো বড় ব্যাপার নেই, কিন্তু চোট লাগার পর যদি ব্যথাটা স্টিল থেকে থাকে, তার মানে ওটা একটা ভাইটাল জায়গা চলে যাবে। এখন বুঝতে পারছো, যেহেতু বয়সটা কম থাকে, খেলাধুলার সময় অনেক ব্লাড সার্কুলেশন ঠিক থাকলে ব্যথাটা অনেক সময় চলে যায়, তো চলে গেলে কোনো ব্যাপার নেই, কিন্তু থেকে যাচ্ছে যে স্টিল যে ব্যথাটা থেকে যাচ্ছে, সেটা একটা চিন্তা বিষয় হয়ে যায়। অনেক সময় আমরা একটা মোবাইল দেখতে দেখতে, নর্মাল জিনিস যেখানে বলছি, আমরা মোবাইল দেখতে দেখতে ঘাড়ে নিচু রেখে রেখে, এখন দেখো সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, যে ফরজেন যে শোল্ডার, এই যে সমস্যাগুলো যেটা রয়েছে আজকে কম বয়সে ছেলে বা মেয়েদের জন্য এই সমস্যাগুলো আসতে চালু হয়ে গেল। তো এই রকম যে সমস্যাগুলো যেটা রয়েছে, যেখানে পেন কিলার খাওয়াতে চালু করে দেয়, আমাদের কিডনি লিভার নষ্ট হয়ে যায়, দরকার নেই না। আগে জানো কি কেন আমার এটা হলো, আমি সবসময় ঘাটা নিচু রেখে কোনো কাজ করছি, বা অনেক সময় আমরা 2-3টে বালিশ নিয়ে ঘুমোচ্ছি, তো নর্মাল কিছু যদি এখান থেকে যদি কিছু করা যায় আর করে যদি আমার ব্যথাটা চলে যায়, দরকার নেই ওষুধ খাওয়ার। তো আগে ঠিক মতন ডায়াগনোসিস করে এক্সপার্টের সঙ্গে বুঝিয়ে আমার কেন এই সমস্যাটা হচ্ছে আর কি করলে আমার সমাধান হবে, এটা আগে বার করতে হবে। আই থিঙ্ক অনেক ক্ষেত্রেই আমরা শুনি পুরনো ব্যথা নতুন করে জেগে উঠেছে, পুরনো চোট ছিল এখন আমি ভুগছি, এই ধরনেরই কি ওই ধামাচাপা দেওয়ার মতোই ট্রিটমেন্টের ফলস্বরূপ? রাইট, উনি নর্মাল একটা মলম মতন কিছু লাগিয়ে নিলেন, কোন ট্রিটমেন্টটা করলেন না, ইনিশিয়াল একটা কমে গেল, পরে একটু দেখা গেল কি ওনার যে কিছু রিপোর্ট করে এই জায়গাটা সেখান থেকে একটা বড় স্পিড হয়ে একটা বড় রোগ হয়ে গেল, অনেক বড় আকার দিয়ে নিল। আমাদের সময় থাকতে ট্রিটমেন্ট করাটাও জরুরি, সেটাও মাথায় রাখা জরুরি। এনিওয়ে, আপনাকেও স্বাগত, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, আমি কলকাতা বেহালা থেকে বলছি। বেশ, আমি বলুন। অসীম কুমার নন্দী। আমি আমার মিসেসের জন্য ফোন করেছি। নিশ্চয়ই বলুন, ওনার কি সমস্যা? হ্যাঁ, মিসেসের বয়স হচ্ছে 50 বছর। বেশ, ঠিক আছে, উনি অনেকদিন ধরেই সুগার পেশেন্ট হয়ে রয়েছেন এবং অনেক রকম ট্যাবলেট খাচ্ছে, ডাক্তার দেখিয়েছে, কিন্তু কিছুতেই কন্ট্রোল হচ্ছে না। আমি যখনই মাপাই, ওই আজ এই গতকাল মাপিয়েছি আপনার এই খালি পেটে 230। আচ্ছা, ঠিক আছে, খালি পেটে 230। এবার বাবা, আমি সব কথা বুঝে গেলাম, যেটা আছে এবার আমি যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও, ঠিক আছে? এই যে এতদিন ধরে যে সমস্যাগুলো আছে, এতদিন ধরে যে ওষুধগুলো খাওয়াচ্ছ, সেটা হচ্ছে ফাস্টিং 230। তো নর্মালি একটা জিনিস জেনে যাও কি, আমি কিছু না খেয়ে যদি আমার সুগার এত হাই আছে, কতটা সাইড ইফেক্ট হবে শরীরের মধ্যে চিন্তা বাইরে। কেন কি কিছু আমি খেলাম, খাবার পর যদি আমার সুগার বাড়ে তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু খালি পেটে 230 সব অর্গান নষ্ট হয়ে যাবে, এইটা একটা খুবই চিন্তা বিষয় আছে। তো সুগার যদি প্রবলেমটা রয়েছে, তো প্রথমেই বলে দিই, সুগারকে আমি কিছু মানি না, সুগার আমার জন্য বলে কিছুই নেই। এই 230 আছে, তো আমি 1 মাসের মধ্যে সুগারটা নর্মাল নিয়ে আসবো, তো এটা হচ্ছে ট্রিটমেন্ট। তো যেখানে এতদিন ধরে ট্রিটমেন্ট করে সুগারটা নর্মাল তুমি নিয়ে আসতে পারছো না, যেখানে 230 রয়েছে, আমার মনে হয় কোনো ভুল ট্রিটমেন্ট তোমার হচ্ছে বা ভুল ডায়াগনোসিস করে ট্রিটমেন্টটা হচ্ছে। একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে বসো, আর কিছু রিপোর্ট, যে রিপোর্টগুলো আছে বা কি ওষুধ খাচ্ছ তার সব পেপারওয়ার্ক আমাকে দেখাও, আমি একটা সলিউশন বার করে দেবো, সলিউশন বার করে ট্রিটমেন্টটা নাও। কেন কি সুগার আমরা শুধু ট্রিটমেন্ট করি না, আমরা সিমটমসে চিকিৎসা করি না, কি সুগার বেড়ে গেল সুগারটা নর্মাল করে দিলাম। সুগার কি কারণের জন্য হলো সেটা জানতে হবে, সেটা কারণটা জেনে যদি ট্রিটমেন্টটা করো, তাহলে সুগারও শরীরের মধ্যে থাকবে না। আজকে আমরা অনেক পেশেন্টকে সুগার শরীর থেকে বার করে ফেলে দিয়েছি। তো সে আমার মনে হয়, যেহেতু মিসেস রয়েছে, তো ওটা নিয়ে যদি একটু চিন্তা যদি করো বা ভালো করতে চাও, তাহলে নিয়ারেস্ট চেম্বারে এসে মিট করো, কি করলে এটা সমাধানটা বার করা হবে। ওকে, আচ্ছা, কলকাতা এটা কোথায় চেম্বার আছে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বলে সাহায্য করছি। আপনি একটু টিভি স্ক্রিনের দিকে চোখ রাখুন, যেখানে মোবাইল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, হেল্পলাইন নাম্বার, ওখানে ফোন করলে আপনি এই যাবতীয় ডিটেলস আপনি পেয়ে যাবেন। ওকে, আপনার নিয়ারেস্ট ল্যান্সডাউন মানে হাজরা মোড়ের কাছে আর মেটিয়া ব্রুচ, এই দুটো বেহালা থেকে আপনার নিয়ারেস্ট হতে পারে। আপনি যেখানে যেদিন সুবিধা একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন। ওকে, ওকে, থ্যাংক ইউ। 9820235527 এবং 9820235537, এই দুটো নাম্বার, এবং এর সাথে আরও নাম্বার রয়েছে, যেটাই খুশি আপনি ফোন করে কানেক্ট করতে পারবেন। তবে এই কলকাতা এবং সারাউন্ডিংসে আরও একবার বলি যে মধ্যমগ্রাম কলকাতা এয়ারপোর্টের কাছে, সেখানে তো হেড অফিস, সেখানে তো রেগুলার পরিষেবা থাকার সাথে সাথে উত্তর কলকাতায় হাতিবাগান এবং সাউথের দিকে এই আজরা মোড়ে ল্যান্সডাউন এবং তার সাথে মেটিয়া ব্রুজে থাকছে। আর হাওড়া শিবপুর থাকছে, দাসনগর বাল্টিগুড়ি বাজার থাকছে এবং বেলুড়ে, এই জায়গাগুলো আপনারা হাওড়া এবং সারাউন্ডিং কানেক্ট করতে পারবেন। আর জেলায় আপাতত যে শিডিউল রয়েছে সেটা বলে দিই, এই নিয়ারেস্ট 14 তারিখে
3টে জায়গায় ব্যাক টু ব্যাক পরিষেবা থাকছে। ডক্টর বি শর্মাজি নিজে প্রেজেন্ট থাকবেন, সংস্থার ডিরেক্টর, তিনি নিজে প্রেজেন্ট থাকবেন পূর্ব মেদিনীপুর মেছেদাতে। আর ওই দিনই অন্য এক্সপার্ট ডক্টর তারা পৌঁছে যাবেন বর্ধমান এবং দুর্গাপুরে একই সাথে ওই দিনই 14 তারিখে। তো যারা ওই বিস্তীর্ণ এই যে জায়গাগুলো রয়েছে, একটা কানেক্টিং জায়গা, আবার পরের ডেট হয়তো এ হয়ে যেতে পারে, তো সেই জায়গায় কানেক্টিং জায়গা হিসাবে এই জায়গাগুলো কিন্তু চলে আসতে পারেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারেন। আর 20 তারিখের কথা বলবো, কৃষ্ণনগর, 21 তারিখ বহরমপুর, আর সাথে 23 তারিখ পূর্ব মেদিনীপুর হেড়িয়া। আর যে গুড নিউজটা আরও একবার স্মরণ করাবো, মালদায় অনেকেই যোগাযোগ করেছেন আর হয়তো লিমিটেড পেশেন্টদের জন্য সুযোগ থাকছে। মালদাতে ওপেনিং রয়েছে 21 তারিখ, 21শে ফেব্রুয়ারি। সেই ক্ষেত্রেও তাদের কাছে বার্তা পৌঁছালো যারা ওয়েট করেছিলেন। আর নর্থ বেঙ্গলের জন্য তো সুযোগ থাকছেই, কোচবিহার, শিলিগুড়ি সামনের মাস থেকে শুরু হচ্ছে, সেটা ডক্টর শর্মা নিজেই বললেন। এনিওয়েজ হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করে নিন, এটাই বোধহয় মোদ্দা কথা। বাকিটা আপনার প্রয়োজন, আপনার সিদ্ধান্ত, সব এই ফোন কলসের মাধ্যমেই মিটতে পারে। অ্যাপয়েন্টমেন্টে বা ডাক্তারের কাছে নাম লেখানোর ক্ষেত্রেও তো এটা ভীষণ জরুরি, তাই না? ওকে, এই মুহূর্তে আমাদের স্টুডিও নাম্বারে কানেক্ট করেছেন, তাকেও ওয়েলকাম। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার। আমি এই নলহাটি, বীরভূমের নলহাটির কাছে তেজহাটি একটা গ্রাম থেকে বলছি। আচ্ছা, সমস্যা কি আপনার? হ্যাঁ, আমারই নিজেরই। আচ্ছা, বলুন, আপনি ডাক্তারবাবু শুনছেন, আপনার সমস্যা জানান। আচ্ছা, আমার ব্যাপারটা হচ্ছে আমি আজ থেকে প্রায় 15 বছর থেকে অ্যাসিডিটিতে খুব ভুগছি, যেটা দাঁত টক করে, দাঁতে কিটকিট শব্দ হয়, আর একটু বুকটা দূর করে, তো ভয় লাগে, বাড়িতে একাই থাকতে পারি না। আমি তো এরকম ছিলাম, তাই জন্য এখন দেখছি এটা তো কোনো মেলায় ওষুধ খেলাম, অনেক ডাক্তারকেও দেখালাম। আপনার কথা শুনে, ডাক্তারবাবুর কথা শুনে আমি খুব আমি সন্তুষ্ট হলাম। কেউ নাকি বলছেন এখন আমার একটু সুগারও ধরেছে, আর 2 ঘন্টা অন্তর অন্তর আমাকে খেতে হচ্ছে। আচ্ছা, 2 ঘন্টা এবারে- অন্তর অন্তর আমি খাই। আচ্ছা, যে খেয়ে ভালো থাকি, কোনো ওষুধে ভালো থাকি না। দেখো শরীর খারাপ হয়, তখন মনে হচ্ছে প্রাণটা এবার একটু দেখো, প্রথম যেটা বললে কি আমার সুগার রয়েছে, প্রাণ ফিরে পেলাম। এবার একটু ভালো করে শোনো আমি যেটা বলতে চাইছি। এবার যেটা বললে কি সুগার রয়েছে, তো সুগারের কারণের জন্য অবশ্যই এই সমস্যাগুলো আসছে, যেখানে নার্ভে কনভার্ট হয়ে গেছে, যেখানে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়, সেই জায়গা থেকে তুমি এখন ভুক্ত হচ্ছ। তো যদি এই রকম সমস্যা যদি আসতে চালু হয়ে গেছে, তো আমি একটা অ্যাডভাইস দেবো কি, যেরকম বললে কি ওষুধ খেলে ভালো লাগে না আর এই রকম করে আমি ভালো থাকছি, তো ওই রকম অ্যাভেলা করা যায় না। সুগার হচ্ছে সাইলেন্ট কিলার, শরীরের মধ্যে বাকি যে অর্গানগুলো আছে সেগুলো নষ্ট করে নেয়। তো এই রকম যদি কোনো রকম সমস্যা থাকে, ব্লকেজ কোনো জায়গা হচ্ছে বা ভয় লাগছে, হার্টবিটটা তেজ হয়ে যাচ্ছে, তো এইরকম সুগার পেশেন্টে সিমটমস হচ্ছে, তো হয়তো সুগারটা অনেকটা বাড়তে পারে। তো আমি তো একটাই অ্যাডভাইস দেবো কি, এবার আমি ফোনে তো পুরোপুরি ট্রিটমেন্ট করতে পারবো না, তো যেহেতু আমার কাছে ফোন করেছো তো আমি নিশ্চয়ই একটা তোমার উপায়টা বার করে বলছি, যেটা হচ্ছে প্রথম সুগারকে কন্ট্রোল করো। আর সুগারকে কন্ট্রোল করে প্রথম হচ্ছে ফাস্টিং আর পিপি, এই দুটো রিপোর্ট করো, রক্ত পরীক্ষা করো, খালি পেটে আমার সুগার কত আর খাবার পরে আমার সুগার কত, এই রিপোর্টটা করে নিয়ারেস্ট যে চেম্বার আছে সেই চেম্বারে এসে মিট করো। কারণটা হচ্ছে কি, প্রপার ডায়াগনোসিস করে রিপোর্ট করলে যদি ওষুধ ব্যবহার করা হয় তো গোড়া থেকে এটা ভালো হয়ে যাবে। এই সুগারের জন্য এই যে নানা রকম সমস্যাগুলো যেটা আসে, সেটা আমরা অনেক রকম ফেস করি। তো আমার বিষয়ে যদি আমার অ্যাডভাইস অনুযায়ী যদি মানতে চাও, একবার এসে মিট করো, একদম প্রবলেম সলভ হয়ে যাবে বাবা। নাহলে এইরকম যদি সমস্যা খুব বেশি দিন থাকে, শরীর তোমার ভেঙে যাবে আর ভেঙে অন্যদিকে টান হয়ে যাবে। আমি চাইছি না ওই রকম যদি কিছু হয়। আর ঠাকুর আশীর্বাদে ভালো থাকো, সুস্থ থাকো, এসে মিট করো চেম্বারে। ওকে? কিন্তু এর আগে তো আমার সুগার ছিল না, তখনও কিন্তু এই সমস্যাটা হতো। না হতো, ওই জন্য তো তুমি তো পুষে রেখেছিলে তো রোগকে। কেন পুষে রাখলে? যখন সমস্যা ছিল তখন ডাক্তার কাছে কেন যাওনি? এইরকম যদি রোগকে পুষে রাখবে তাহলে তো রোগগুলো কনভার্ট হবেই। এইটাই তো বারবার বোঝানোর চেষ্টা করছি, যখন একটা রোগ যদি শরীরের মধ্যে থাকে তখনই ট্রিটমেন্ট করো না কেন? না করলে এবার সুগার হবে, প্রেশার হবে, থাইরয়েড হবে, এরকম কেন শরীরকে খারাপ করছো? শরীর আমার মানে বারবার বলি আমি, শরীর হচ্ছে প্রথম সব কিছু, আমাদের শরীরের মধ্যে গহনা রয়েছে, এইটা আগে বাঁচাও। শরীরকে যদি না বাঁচাতে পারো কিছু করতে পারবে না। পরিবারকে পেয়ার করছো, ভালোবাসছো, কোথা থেকে বাঁচবে? আগে শরীরকে তো বাঁচাও, তাহলে তো ভালোবাসবে। ঠিক আছে? আমি একটা কথা বলছিলাম যে আমরা তো গ্রামে বাস করি, কাছে নলহাটি আর রামপুরহাট। আমি তো এই আলুপাতি আপনার কথাটা ভালো লাগলো, তাই আপনার
আপনার সঙ্গে যোগাযোগ না ঠিক আছে বাবা, কোনো চিন্তা নেই, কিন্তু দেখো আমাকে তো তুমি যেটা বললে আমাকে খারাপ লাগলো এই কথাটা, কি এতগুলো রোগ রয়েছে আর পুষে বাড়িতে বসে আছো, বা বাড়িতে বসে তো রোগ ভালো হয় না, ওটা এসে একবার মিট করতে হয়। আপনি আপনি সাথে থাকুন, আপনি এতটাই ভরসা করলেন এবং ডাক্তারবাবুর কথা শুনে এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনার একটা মনের মধ্যে বলতে গেলে দেখুন উনি বল পেয়েছেন। হ্যাঁ, এনার আগে যে একটা পেশেন্ট যে ফোন করলো, উনি অনেক বছর ধরে মিসেসের ট্রিটমেন্ট করছে, সুগার পেশেন্ট, সেটা ফাস্টিং রয়েছে 200 কত কোনোভাবে মানে out of control। আউট অফ কন্ট্রোল রয়েছে। তো এইরকম ভালোবাসো না বাবা, যদি ট্রিটমেন্ট যদি না থাকে তাহলে আলাদা ব্যাপার, যখন ট্রিটমেন্ট তোমার সামনে যদি রয়েছে আর ট্রিটমেন্ট যদি না নিয়ে যদি এরকম অ্যাবেলা করো আর সমস্যাগুলো বাড়িয়ে ফেলো, তখন তো কিছু করা যাবে না। তো ভালো যখন বাসছো তো বাই হার্ট বাসো, ঠিক আছে, যাতে আমি সুস্থ করতে পারি। এটাই আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, কি ফ্যামিলি যেটা রয়েছে মানে মেল ফিমেল যে দুজনে যে একটা পার্টনার যেটা বলা হয়, পার্টনার শুধু মানে পয়সা সম্পর্ক হয় না, বা প্রত্যেক জিনিসের মধ্যে শেয়ার করতে হয়। আজকে যদি আমার মাথা যন্ত্রণা হয়, তো এই মাথা যন্ত্রণাটা আমাকে যার পার্টনার আছে তার সঙ্গে আমি শেয়ার করবো না, তো সেই শেয়ার করা মানে কি ওর পার্মানেন্ট সলিউশন বার করো। এটাই আমি বারবার বোঝানোর চেষ্টা করছি। ছোট একটা যদি রোগ থাকে, ওখান থেকে রোগকে বড় হতে দাও না, রোগকে পুষে রাখো না, যাতে ঠিক মতন ট্রিটমেন্ট করে ভালো হওয়ার চেষ্টা করো। মানে ডাক্তারবাবুর এই বক্তব্য আলটিমেটলি কিন্তু পুরোটাই পেশেন্টের ভালোর জন্য। আজকে মনে হতে পারে ডাক্তারবাবু একটু এক্সাইটেড হয়ে কথা বলছেন, কি এক্সাইটেড হওয়ার যথেষ্ট কারণ থাকছে। তো কেন আমরা রোগটাকে পুষে রাখবো? আমাদের হাতে যদি উপায়টা থাকে, আয়ুর্বেদের সেই ভরসাটা থাকে, কেন আমরা ট্রিটমেন্টটা করবো না? কেন আউট অফ কন্ট্রোল থাকবে? কেন রোগটাকে পুষে রাখবো? এই জায়গায় এক্সাইটমেন্টটা বোধ হয় একদম ভীষণ ভ্যালিড। একটু এটা বোধহয় মানে ভালোবাসার বকুনি। পেশেন্টদের জন্য এই বকুনিটা বোধহয় জরুরি, তাদেরই ভালোর জন্য। আপনি যিনি ফোন করেছিলেন শিউড়ি থেকে, সামনেই এই 14 তারিখেই রয়েছে, আপনি আসতে পারেন দুর্গাপুর এবং বর্ধমান, আপনার নিয়ারেস্ট হতে পারে, যেটাই খুশি আপনি একটু যোগাযোগ করে কষ্ট করে চলে আসুন, ভরসা যখন রয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, এবারে আপনার সঙ্গেই কথা বলবো। সরি নমস্কার নেবেন, বলুন কে বলছেন? নমস্কার। হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যাঁ আপনি কে বলছেন? আমি হারাধন চক্রবর্তী বলছি, কোথা থেকে? হাওড়া শিবপুর থেকে, নবান্ন কাছ থেকে। বেশ বলুন, আপনি কি সমস্যা ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি? আমার অনেকদিন ধরে পায়ের তলায় একটু জ্বালা করছে, বুঝলেন, প্রচন্ড জ্বালা করে। এবার করতে কি হয়, আমার শরীরটা খুব ভেঙে গেছে এবং চামড়া ফামড়াগুলো খুব কুঁকড়ে গেছে। তা আমি ডাক্তার দেখিয়েছিলাম, তা উনি আমার গ্যাবাডিন 300 দুটো করে খেতে বলেছেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন বলুন। ওই দুটো করে খাচ্ছি, কিন্তু একদিন কমছে তো আরেকদিন বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে জ্বালাটা উপর দিকে উঠছে। কি করবো বলুন তো? সুগার কত? সুগার নেই, আমার সুগার নেই, থাইরয়েড নেই, মানে সমস্ত নার্ভের টেস্ট করেছে, কোনো কিছু খারাপ নেই। ঠিক আছে চক্রবর্তী বাবু, আপনি তো আমার পাড়া লোক, শিবপুরে যখন বললেন তাহলে তো আপনি, আমি তো আমার তো শিবপুরে চেম্বার আছে, আপনি শিবপুরে এসে একবার মিট করুন না। কেন কি দেখো, এখান থেকে তো একটা মেডিসিনের নাম বলে দিলে তো আমি রোগকে ভালো করতে পারবো না। তো একটু মিট করো, মিট করে এসো। এই যে সমস্যাগুলো যেটা বললে, এখান থেকে যদি না ঠিক হো, তাই এরকম যখন বললে কি সুগার এখন নেই, কিন্তু আসতে খুব বেশি সময় লাগবে না। না, আমি সুগার রিসেন্টলি টেস্ট করেছি, পিপি করেছি, সব করেছি। না ঠিক আছে, কোনো চিন্তা নেই। এই যে সমস্যাগুলো যেটা বললে, এই সমস্যার সমাধান আমাদের আয়ুর্বেদের মধ্যে আছে। আর তার জন্য একটু আমি এখান থেকে যদি বলি, শরীরে একটু রোদ লাগাও, হ্যাঁ, হালকা একটু সরষের তেলটা গরম করবে, গরম করে তার মধ্যে একটু লসুন দিয়ে দেবে, লসুন দিয়ে একটু গরম করে একটু হোল বডি একটু ম্যাসেজ করো হালকা হাত দিয়ে, 5 থেকে 10 মিনিট হোল বডি ম্যাসেজ করে আর একটু রোদে বসো, যেটা আমাদের খুবই দরকার আছে ভিটামিন ডি, যেখানে ন্যাচারাল ভিটামিন ডি পাওয়া যায়। আর আমরা রোদে বসি না, দীর্ঘদিন ধরে ভিটামিন ডি ওষুধটা খাই। তো আমি একটা অ্যাডভাইস দেবো, এখান থেকে এইটা নিয়ে ট্রাই করো। আর যদি এখান থেকে ট্রাই করার পর কিছু যদি না সমাধান হয়, তাহলে এসে একবার মিট করে না, ওকে? মানে সরষের তেল মালিশ করলে মোটামুটি কমে যাবে? সরষের তেল নয়, সরষের তেলের মধ্যে হালকা একটু লসুন দিতে হবে, লসুন দিয়ে ওকে ফুটিয়ে যে ঠান্ডা হয়ে যাবে, তারপরে ওটা শরীরের মধ্যে ম্যাসেজটা করো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সাথে থাকুন। আরও বেশি যদি আপনার সেই চিন্তাটা থাকে এবং সলিউশনটা খুঁজতে চান, আপনি বা আপনারা যারা ভরসা করছেন আয়ুর্বেদের প্রতি, যারা ভরসা করছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রতি, এবং ডক্টর বি শর্মাজির কথাগুলো শুনে এতটাই ভালো লাগছেন, সংস্থার ডিরেক্টর তিনি,
নিজে দায়িত্ব সহকারে কথাগুলো বোঝাচ্ছেন, বলছেন, ব্যাখ্যা করার সাথে সাথে আয়ুর্বেদে সেই ভরসাটা তৈরি হচ্ছে। সো সেই জায়গায় বোধহয় সেই আয়ুর্বেদের সুফল, ইউনানি চিকিৎসা ব্যবস্থার সুফলটা নেওয়াটা বোধহয় নিজের ভালোর জন্যই নিজেকে সেই পদক্ষেপ নেওয়াটা জরুরি। একটু শুধু কষ্ট করে ফোন করা 9820235527 এবং 9820235537 এবং আরও যে নাম্বার রয়েছে সেখানে যে কোনো একটায় ফোন করে আপনি অনায়াসে কথা বলে নিয়ে নামটা লেখাতে হবে। ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা জরুরি এবং তারপরে যে আপনার রিপোর্ট সেটা ডেফিনেটলি মানে নিয়ে তো আসতেই হবে। হেল্পলাইন নাম্বার থেকে আপনাকে বা আপনাদের গাইড করে দেওয়া হবে। নিয়ারেস্ট জেলায় জেলায় যে চেম্বারগুলো রয়েছে এটা গেলে আবার পরের ডেটের জন্য অপেক্ষা। যারা এখনও রিকোয়েস্ট করছিলেন তারা তো নাম লিখিয়েছেনই, যারা এখনও খবরটা তাদের কাছে পৌঁছালো তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। এইটুকু শুধু ইনফর্ম করা। আমরা আলোচনার একটা জায়গায় কানেক্ট করব। আপনি মেডিসিন নিয়ে খুব কনফিডেন্টের সঙ্গে বলছিলেন কথাটা, এই জায়গায় মানে আপনার ব্যাখ্যার সাথে সাথে বোধহয় আমাদের আরও ভরসাটা স্ট্রং হতে পারে যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার যে মেডিসিন প্রোভাইড করছে সেটার উপরে এত কনফিডেন্সের পেছনে কি শক্তি, কি লজিক কাজ করছে। সেটা শক্তি হচ্ছে আমাদের ধন্বন্তরী, যেটা আয়ুর্বেদের মধ্যে জন্মদাতা হচ্ছে ধন্বন্তরী। আজকে ওনার ফর্মুলা নিয়ে আমাদের যে ল্যাবে যে ওষুধগুলো তৈরি করা হয় বা আমরা যে মেডিসিনকে প্রোভাইড করা মেডিসিন আমরা দিই, তো সেটা কনফিডেন্স কেন থাকে, কেন কি আমরা এক একটা মেডিসিনের মধ্যে খুব দীর্ঘদিন ধরে রিসার্চ করে তারপরে ওষুধটা বার করি। তো এটা হচ্ছে প্রথম একটা কনফিডেন্স। আর তারপরে ঠাকুরের ইচ্ছা, যেটা ধন্বন্তরী ভগবান আমাদেরকে যে শিখিয়ে গেছেন আয়ুর্বেদ করে আজকে আমরা রোগকে ভালো করতে পারছি, তো এটাই এটা হচ্ছে মেন পাওয়ার। আপনার আমি আজকে একটু বেশি করে ফোকাস করছিলাম চেম্বার এক্সপিরিয়েন্স নিয়ে, অর্থাৎ পেশেন্টের সেই দেখা চিকিৎসা করার উপরে আজকে একটু ফোকাস করছিলাম। সেই রিপোর্টটা আরও অনেকে হয়তো উৎসাহিত করতে পারবে, জানার জায়গায় ক্ল্যারিফাই করবে। সাকসেস রেট এটা সম্পর্কে অনেকে মানে খুব সহজে প্রশ্ন করেন যে এই ট্রিটমেন্ট করবো, আমার সাকসেস রেটটা কেমন? খুব ইজিলি তাদের কাছে কি ব্যাখ্যা যেতে পারে? সেখানে আমি বললে তো হয়তো মানুষ বলবে কি নিজে প্রচার করছেন এ করছেন, তো আমি কোনোদিনই এটা বলবো না। আমার কথা পেশেন্ট বলবে, পেশেন্টকে জিজ্ঞেস করুন। আমার পেশেন্ট যেখানে চেম্বারে 90% আমার পেশেন্ট, সেটা কোনোদিনই 100 থেকে 100 হয় না। তো হয়তো আমাদের হাত থেকেও কোনো একটা কেসটা ভালো হয় না, এটাও হয়। তার অনেকটা কারণ হতে পারে, উনি ডিসকন্টিনিউ মেডিসিনটা করছেন বা কথা শুনছেন না, আমি যেটা ডায়েট চার্টটা করে দিলাম উনি ওটা মেনটেন করছেন না, তো সেটা অনেক কারণ হতে পারে। তো তার জন্যে আমি 100 থেকে 100 বলবো না। আর এটা বলতে পারি 100 থেকে 95% আমার পেশেন্ট স্যাটিসফাইড আছে। সেই জন্যে আমার প্রত্যেক চেম্বারে এত ভিড় হয় আর আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তার কারণ হচ্ছে কি আমরা রিপোর্ট বেস ট্রিটমেন্ট করি আর টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি। সব থেকে বড় কথা হচ্ছে কি আমরা রিপোর্ট আগে করে নেব, রিপোর্ট করার পর আমরা বলে দেবো কি এই দিন থেকে এই দিনের মধ্যে রোগটা ভালো হয়ে যাবে, ওখান থেকে আমি 1 ঘন্টা বেশি নেব না। তো এটা হচ্ছে আমাদের সবথেকে বড় প্লাস পয়েন্ট, যেখানে কেউ এত বড় চ্যালেঞ্জ কেউ করে না। এটা বোধহয় আরও বোঝাটা অনেকটাই জরুরি এবং এটা যারা বুঝলেন তাদের হয়তো কাজে দেবে যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কতটা কনফিডেন্সের সঙ্গে শুধুমাত্র না, প্র্যাকটিক্যাল সেই আয়ুর্বেদ শাস্ত্রের প্রয়োগটার উপরে জোর দেন এবং সেটার জন্যেই বোধহয় পেশেন্ট এতটা সুফল পান। সেটা অনেকেই বার্তাটা আই থিঙ্ক বোঝা গেল। কিন্তু একটা জিনিস বলুন, শুধু এই কথাতেই অনেকেই হয়তো এখনো পর্যন্ত সন্তুষ্ট স্যাটিসফাইড হতে পারবেন না। কেন আমরা এনবিপির হাত ধরবো? আমার প্রবলেম আছে, আমার তো অনেক অপশান আছে, কেন আয়ুর্বেদের হাত ধরবো এবং সেখানে এনবিপির কেন হাত ধরবো? এই প্রশ্নটা অনেকে নিয়ে কনফিউশনে ভোগেন। আলটিমেটলি এই করতে 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 রোগটা অনেক বেড়ে যায়। সেটা সরিয়ে রেখেই বলি কেন। রসগোল্লা দেখলে তো প্রচুর মিষ্টি লাগে, তো খেলে তো জানা যাবে কি রসগোল্লার মধ্যে মিষ্টি কতটা রয়েছে, তো সেটা তো বলা সম্ভব নেই। ঠিক আছে, তো এইবার এইরকমই জিনিসটা আছে কি যখন যে ট্রিটমেন্টটা নেবে সেই ট্রিটমেন্টে পরেই বুঝতে পারবে কি আমি কোন জায়গায় এসেছি আর ট্রিটমেন্ট নেবার পর আমি কতটা ভালো আছি। কেন কি আমি তো খুব বেশি টাইম মাঙি না, পেশেন্টকে বলে শুধু আমাকে 2 সপ্তাহ দাও, 2 সপ্তাহ পরে যদি আমার 50% যদি রিকভারি আমি করতে পারি পেশেন্টকে, তাহলে পেশেন্ট তো নিজে স্যাটিসফাইড হয়ে আর নিজেও ট্রিটমেন্টটা টানতে পারবে। তো এটা হচ্ছে আমাদের আয়ুর্বেদ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মধ্যে সব থেকে প্লাস পয়েন্ট। এটা মাত্র 15 ডেজের মধ্যে পেশেন্ট রেজাল্ট পেতে চালু হয়ে যায়। এটা ভীষণ দামি কথা, কারণ যে সাফারিংয়ের জায়গা থেকে পেশেন্ট যাবেন সেই জায়গা থেকে মানে প্র্যাকটিক্যালি এই কথাটা বোধহয় প্রযোজ্য, মানে সেটা বোধহয় বললে বাড়াবাড়ি হবে না যে স্ট্রেচারে করে এসে নিজের পায়ে হেঁটে ফেরার মতো পেশেন্ট করেছি না, এটা তো করে আমি দেখিয়েছি। আমি তো মিডিয়াতে ওই চ্যালেঞ্জ করেছি, মিডিয়াকে আমি
দেখিয়েছি পেশেন্টকে। অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস পেশেন্ট আমার কাছে স্ট্রেচারে এসেছিল আর উনি হেঁটে বাড়ি গেছে, তার জন্য আমাকে অনেক খাটতে হয়েছে। যাই হোক, কিন্তু এটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল আর এটা আমার জন্য সবথেকে বড় জিনিস ছিল। আমি হয়তো এই চ্যানেলের মাধ্যমে আমি দেখাবো পরে পেশেন্টকে ওনার বাইটগুলো। এটা আমি এবারে একটু বাঁকা কথা বলি, অনেক হাসি মজার চলে হলো, কিন্তু আমি চাইছি, বলার উদ্দেশ্য এটাই যে বাঁকা ভাবুন আর সোজা ভাবুন, ভালো ভাবুন আর খারাপ ভাবুন, প্রত্যেকের কাছে আয়ুর্বেদের সুফলটা পৌঁছাক। আমি এই জায়গাটায় আসতে চাইছি। আপনি যেটা আপনার সাকসেস সেইটা বড় করে বললেন, হ্যাঁ, ইনফ্যাক্ট এই জায়গায় অনেকেই বুঝতে চাইবেন যে শুধুমাত্র আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি আপনাদের মানে সাকসেস, আয়ুর্বেদের সাকসেস বা আপনাদের সাকসেস, অন্যান্য যে কোনো ডিজিজের ক্ষেত্রে কি কতটা কিউরেবল, সেই জায়গায় আপনাদের সাকসেস কেমন, বা আদৌ কতটা আয়ুর্বেদে পসিবল, এই প্র্যাকটিক্যাল জায়গাটা বোঝা জরুরি। দেখো সুব্রত, আমি তো প্রথমেই আজকে যখন আমাদের প্রোগ্রামটা চালু হলো তখনই আমি বললাম কি আমার কাছে যে পেশেন্ট এসেছিলো মধ্যমগ্রামে, কলনে যে ক্যান্সার ছিল, তো সেটা বিফোর 15 ডেজ আমি ও ট্রিটমেন্টটা করলাম, মানে 2 সপ্তাহের মধ্যে পেশেন্টটা ভালো হলো। আর ভালো হওয়ার পর উনি রিলিফ পেয়েছে, তাহলে আজকে আমার চেম্বারে এসছে। তো শুধু আর্থ্রাইটিসই নয়, ক্যান্সারের মতন কলনে ক্যান্সার, যেখানে উনি নিজেই জানতেন না কি আমার কী রোগ রয়েছে, ওখানে ডায়াগনোসিস করার পর উনি সুস্থ রয়েছেন, ওই জন্যে আজকে আমার চেম্বারে আসলেন। তো এইরকম অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস বলো, আর্থ্রাইটিস বলো, সুগার যেখানে নর্মাল হচ্ছে না, সেখানে 1 মাসের মধ্যে সুগার নর্মাল চলে আসছে। আর এইরকমই ক্যান্সার বলো, ইনফার্টিলিটি বলো, প্রত্যেক জটিল বা কঠিন রোগের আমাদের এখানে রেশিওটা 100 থেকে 100 আছে। এবং ডেফিনেটলি চিকিৎসাটা সম্ভব এবং নিরাময় সম্ভব। হ্যাঁ, দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে সেটা যতটা সম্ভব পসিবল সেই মানে মার্ক পর্যন্ত, কিন্তু আদারওয়াইজ বোধহয় ম্যাক্সিমাম জায়গায় এই সাকসেসের জায়গাটা অ্যাচিভ করেছে আয়ুর্বেদ। শুধু বলবো না, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিন্তু পেশেন্টের জন্য এই সুফলটা পৌঁছে দিতে পেরেছে। এটা বিজ্ঞাপনী প্রচার শোনালো কি, আই থিঙ্ক না, পেশেন্টদের কথাটাই এখানে বোধহয় তুলে ধরাটা। এনিওয়েজ, আজকের অনুষ্ঠানের শেষ কলার বন্ধু, আই থিঙ্ক যতটা সময় আছে। হ্যাঁ, আপনাকে ওয়েলকাম, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন প্লিজ, কে আছেন হ্যাঁ, আপনি কোথায়? আমি আলিপুর থেকে রঞ্জনা মুখার্জি বলছি। আচ্ছা বলুন, আপনি কি সমস্যা, আপনার না অন্য কারো? আমি চুল লুকিয়ে আছে তাই নিয়ে। হুম, আরো একবার স্পষ্ট করে ভালো করে বলুন, ডাক্তারবাবু নিজে শুনছেন। আমার চুল উঠে যাচ্ছে, সেই দিয়ে কথা বলছি। চুল উঠে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে। চুল উঠে যাচ্ছে আর চুল পেকে যাচ্ছে, বয়স কত? চুল পেকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। বয়স কত? হ্যাঁ, আমার বয়স 50। ঠিক আছে, এবার দেখো, চুল উঠে যাচ্ছে, যেটা চুল পেকে যাচ্ছে, সেটা অনেক কারণ হয় আমাদের শরীরের মধ্যে। আগে সেটা ডায়াগনোসিস করে জানতে হয় কি কেন চুল পেকে যাচ্ছে আর কেন চুল উঠে যাচ্ছে। প্রথম হচ্ছে আমরা যে জল দিয়ে চান করি, আগে ওখান থেকে স্টার্ট করতে হয় কি জল দিয়ে আমরা চান করছি। যেখানে বোরিংয়ে জল যদি চান করো। আমি একটু কথা বলছি, আমি থ্যালাসেমিয়া পেশেন্ট। কিসের পেশেন্ট? উনি টিভিতে শুনে যদি কথা বলেন তাহলে আমি টিভির আওয়াজটা বন্ধ করে কথা বলতে হয়। কিসের পেশেন্ট আরো একবার যদি বলেন? থ্যালাসেমিয়া পেশেন্ট। থ্যালাসেমিয়া। ঠিক আছে, এইবার আপনি টিভিতেই শুনুন, আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি শুনুন টিভিতে। থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, তো ঠিক আছে, থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, তার ট্রিটমেন্টটাও আমাদের আয়ুর্বেদের মধ্যে আছে। আর নর্মালভাবে কোনো রকম আমরা ইনপুট করি না, আয়রন দিই না, রক্ত দিই না, উইদাউট আয়রন দিয়ে আমরা পেশেন্টকে, থ্যালাসেমিয়া পেশেন্টকেও সুস্থ করেছি। তো যেটা আজকে প্রথম যে প্রশ্ন ছিল কি আমার চুল পেকে যাচ্ছে বা চুল উঠে যাচ্ছে, তার পিছনে অনেক কারণ থাকে, সেটা আগে জানতে হয়। প্রথম যখন স্টার্টিংয়ের মধ্যে যদি আমি বললাম, তো কি জল দিয়ে আমরা চান করি, বোরিংয়ে জল চান করছি না বা মিষ্টি জলে চান করছি, এখানে একটা আহম ভূমিকা রয়েছে কি যখনই আয়রনের জল দিয়ে চান করলে দেখা যায় আমরা চুলের সমস্যাগুলো আসতে চালু হয়, চুলগুলো রাফ হয়ে যায়, চুল পাকতে চালু হয়ে যায় কম বয়সের মধ্যে। তার সঙ্গে সঙ্গে ওনার লিভার কীরকম কী রয়েছে, লিভারের সমস্যা আছে কি না, পায়খানাটা পরিষ্কার হয় কি হয় না, গ্যাস অম্বল আছে কি না, আর এর সঙ্গে সঙ্গে যেরকম থাইরয়েড রয়েছে কি না। এটা একটা খুবই ভাইটাল জিনিস। যার থাইরয়েডের সমস্যা আছে তার চুল ওঠাটা খুব বেশি সম্ভাবনা থাকে, 99%। আর এর সঙ্গে সঙ্গে ওনার লিকুরিয়া প্রবলেম আছে কি না, সাদা স্রাবের সমস্যা, পিরিয়ড কেমন হচ্ছে, তো এই ডিটেলসগুলো আমাকে জানতে হয়। সেই জানার পর আমি মেডিসিন দিই বা জানার পর আমি ট্রিটমেন্ট চালু করি। সেই জন্যে আজকে সাকসেস রেট আছে বাবা। তো যদি এইরকম যদি সমস্যা থাকে তো তার জন্য ওভার ফোনে আমি
হয়তো প্রবলেমটা বুঝে গেলাম, কিন্তু প্রবলেমটা বোঝার পর আমি পুরোপুরি 100% যে সলিউশনটা বলছো সেই সলিউশনটা নেবার জন্য নিয়ারেস্ট চেম্বারে এসে মিট করতে হয়। বা এখান থেকে এইটুকু আমি বলতে পারি, ভিটামিন সি অম্লকির মধ্যে পাওয়া যায়, তো সেটা যদি নিতে পারো তাহলে খুব ভালো, অম্লকি ব্যবহার করো। আর চেষ্টা করো কি বোরিং জলে আমরা চানটা না করি বা মিষ্টি জলে চান করি। পায়খানাটা পরিষ্কার রাখার জন্য জলের মাত্রাটা খুব বেশি করে খাও, ঘুম থেকে উঠেও জল খাও, এমনিও সারাদিন বেশি করে জল খাও। তাতে কী হবে, চুল যে পেকে যাচ্ছে, চুল পেকে যাওয়ার সময় আমরা এই কোনো রকম ড্রাই ইউজ করবে না, ড্রাই ইউজ করলে চুলটা আরও সাদা হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, তো এইরকম যে সময় অনেক শেষ আছে, তো আমি এটা বললাম কি চুলের যে প্রবলেমগুলো রয়েছে তার ট্রিটমেন্ট আমাদের এনবিপির মধ্যে আছে, ডেফিনেটলি ভালো আছে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকুই শুধু আমরা শুভকামনা জানাতে পারি। তার পরের ধাপ কি হতে পারে, ট্রিটমেন্ট আপনি কতটা অ্যাভেল করবেন কি করবেন না, সেটাই আবার আপনার সিদ্ধান্ত। কিন্তু প্রত্যেকেই ভালো থাকুন, এইটুকু শুভকামনা আমাদের থাকবে। নমস্কার।